বাট আমি স্যার সেম কোড করার পর আমার হচ্ছে অ্যালাইনমেন্টটা মানে ওই আইকনগুলোর অ্যালাইনমেন্টটা হচ্ছে স্যার পরপর মানে নিচে নিচে আসছিল মিডলে, বাট মানে পাশাপাশি আসছিল না, বাট আমি লেফট অপশন তো স্যার ইউজ করেছিলাম। আইকন নিয়ে কোথায় কাজ করছিলেন? এটা লাস্ট ক্লাস না আপনাদের 5 নাম্বার? জি স্যার, মানে এটা ক্লকের একটা দেখিয়েছিলেন যে ডিবের ভেতর কিভাবে রাখতে হয়। আপনার 01 না? জি স্যার। লাস্ট ক্লাসে আপনাদের এইসব দেখাইছি না? আমার স্ক্রিন দেখতেছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। জি দেখিয়েছিলেন স্যার, স্যার, দেখতেছি। কিন্তু অ্যাট ফার্স্ট স্যার ওই ওই প্রবলেমটা একজনের ছিল, তো সেটা আপনি একটু সলভ করে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে ক্লাসের মধ্যে চলে আসবে। আজকে ক্লাসের মধ্যে চলে আসবে, দেন দেখাই দিচ্ছে। আচ্ছা, আমরা টেবল নিয়ে কথাবার্তা বলছিলাম, গত ক্লাসে টেবল পর্যন্ত করছিলাম। আজকে হচ্ছে ডিসপ্লে। আর ডিসপ্লে কি বলতেছে? ব্লক এলিমেন্ট। হ্যাঁ, ব্লক এলিমেন্ট অলওয়েজ স্টার্ট অন এ নিউ লাইন অ্যান্ড টেক আপ এ ফুল উইথ অ্যাভেলেবল। মানে একটা নতুন লাইন অলওয়েজ ক্রিয়েট করার সময় একটা নতুন লাইন নেবে এবং হচ্ছে যে ফুল উইথ জুড়ে থাকবে। যখন ডিপ বলে এই যে ফুল উইথ জুড়ে আপনার স্ক্রিনে যত উইথ আছে তত উইথ জুড়ে এই ব্লক এলিমেন্টগুলো কাজ করে। ব্লক এলিমেন্টের মধ্যে H1 হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ফর্ম ট্যাগ, হেডার, ফুটার, সেকশন, তারপর হচ্ছে যে ডিপ, এগুলো হচ্ছে যে ব্লক এলিমেন্ট। এখন ধরেন আমি যদি একটু বোঝানোর স্বার্থে একটু করে লিখি H1 এ ধরেন যে ওয়েব ডিজাইন লিখলাম। হ্যাঁ, এটার জন্য যদি আমরা সিএসএস লিখি H1, এটার মধ্যে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ধরেন রেড ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবং এটাকে লিঙ্ক আপ করাই, সিএসএসটাকে লিঙ্ক, এখানে লিখবো যে সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, এটা লিখলাম। লেখার পরে যদি আমরা একটু করে দেখি, এই যে ফুল উইথ জুড়ে আসছে না, এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। আর আচ্ছা, যেগুলো ব্লক এলিমেন্ট বলি সেগুলো হচ্ছে ফুল উইথ জুড়ে আসে। অ্যাঙ্কর ট্যাগ একটা ব্লক, অ্যাঙ্কর ট্যাগ কিন্তু ব্লক এলিমেন্ট না। ধরো একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম মানে হাইপার লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এটা কিন্তু ব্লক এলিমেন্ট না, এখানে হ্যাশট্যাগ দিচ্ছি। ধরেন এখানেও সেম ওয়েব ডিজাইন লিখলাম এবং এটা তো একটা কি দিলাম, অ্যাঙ্কর ট্যাগ, এটা তো একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন অলিভ, এটা ব্লক এলিমেন্ট না, তাই ওয়েব ডিজাইন লেখাটা যতটুকু আছে ততটুকুতে কি হবে, কালার হবে। দেখছেন, ওয়েব ডিজাইন যতটুকু আছে ঠিক ততটুকুতে কালার হচ্ছে, কারণ হচ্ছে এটা ব্লক এলিমেন্ট না। একটা যখনই কোনো যেমন ইমেজ কিন্তু ব্লক এলিমেন্ট না। কোনগুলো ব্লক এলিমেন্ট না আমাকে এখানে নিচে বলা আছে, স্পেন, অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, একটার পাশে একটা বসাইতে পারে, এগুলো ব্লক এলিমেন্ট না। সো স্পেন, অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ এগুলো ব্লক এলিমেন্ট না। এখন ধরেন একটা স্পেন ট্যাগকে অথবা একটা অ্যাঙ্কর ট্যাগকে আপনি যদি ব্লক এলিমেন্ট করতে চান, তাহলে আপনাকে লিখতে হবে কি, ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক, যখনই ডিসপ্লে ব্লক লিখবেন তখন সেটা কি হিসেবে কাজ করবে, ব্লক এলিমেন্ট হিসেবে কাজ করবে। এই যে দেখছেন ফুল উইথ জুড়ে চলে আসছে, ফুল উইথ জুড়ে চলে আসছে, এটা একটা ব্লক এলিমেন্ট হিসেবে কাজ করে। এখন আমি একটা ইমেজ নিব, ইমেজ, আচ্ছা আমি এখানে ইমেজ নিয়ে আসি। একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজের নাম হচ্ছে যে ব্যানার ডট জেপিজি। কি নতুন বানাইছেন বুঝি নাই ভাই। হ্যাঁ, ফেসবুক পেজ? কি বলেন? কি নতুন বানাইছেন? কে বলতেছেন? ফেসবুক পেজ নাকি? কি নতুন বানাইছেন ভাই, ফেসবুক পেজ নাকি? জন্টু দাস, আপনি আমাকে কিছু বলতেছেন? তো আমরা একটা ইমেজ নিলাম, ইমেজটা আমি একটু করে দেখি, ইমেজের সাইজটা একটু ছোট করে, ইমেজ
হাইট ধরেন যে 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল দিলাম। ইমেজের সাইজ আমরা ছোট করি, এই যে ইমেজের সাইজ আমরা ছোট করলাম। এখন এটা কিন্তু ব্লক এলিমেন্ট না। আমরা যদি এটাকে সেন্টার করতে চাই, হ্যাঁ, ফ্লোট রাইট, ফ্লোট রাইট ইউজ করে আমরা এটাকে রাইট করতে পারি। এই যে রাইট, যখনই আমরা রাইট করতে যাব ফ্লোট ইউজ করতে হবে। ফ্লোট এটা একটা সিএসএস, এটা দিয়ে লেফট করা যায় এবং হচ্ছে যে রাইট করতে পারি, ফ্লোট লেফট অথবা ফ্লোট রাইট। আর যদি না আপনি চাচ্ছেন যে ইমেজটাকে সেন্টার করবেন, ওইরকম যদি হয় তাহলে আপনাকে যেটা করতে হবে, তখন আপনাকে ডিসপ্লে ব্লক করতে হবে। ডিসপ্লে ব্লক করতে হবে, এটাকে ব্লক এলিমেন্ট আনতে হবে। ব্লক এলিমেন্ট যখন আনি তখন আমরা এটাকে মার্জিন করতে পারি, মার্জিন ইউজ করতে পারি, মার্জিন 0 পিক্সেল অটো, এটা কাজ করবে যখন আমরা ব্লক এলিমেন্টে নিয়ে আসব। দেখেন এই যে সেন্টার। আর যদি রাইট করতে চাই তো ফ্লোট একটা সিএসএস আছে, যে ফ্লোট সিএসএস এর মাধ্যমে ফ্লোট আমি লিখে রাখতেছি, বাট আপনারা দেখবেন রাইট এবং লেফট দুইটা আছে। ফ্লোটের ক্ষেত্রে দুইটা ভ্যালু ইউজ করতে পারি, রাইট এবং লেফট। অনেক সময় না, ম্যাক্সিমামটাকে আমরা যখন মেনু তৈরি করি, আমরা যখন এই ধরনের মেনু তৈরি করি, হ্যাঁ, তখন আমরা কি ইউজ করি, ফ্লোট লেফট ইউজ করি। এই লিস্টগুলোর ক্ষেত্রে ফ্লোট লেফট ইউজ করতে পারি, অথবা ডিসপ্লে ইনলাইনও ইউজ করতে পারি। তাহলে আমি যদি কোনো ইমেজকে সেন্টার করতে চাই তখন কি করতে হবে, ডিসপ্লে ব্লক করতে হবে। ব্লক করে এটা মার্জিন 0 পিক্সেল অটো করে দিব। আর যখনই কোনো অ্যাঙ্কর ট্যাগকেও সেন্টার করতে যাব তখন আপনাকে ডিসপ্লে ব্লক করতে হবে। ডিসপ্লে ব্লক করে, যেহেতু অ্যাঙ্কর ট্যাগ বলেন, তারপর হচ্ছে যে H1 ট্যাগ বলেন, এগুলো যেহেতু ট্যাক্স রিলেটেড, সেজন্য আমরা লিখব টেক্সট অ্যালাইন সেন্টার। যদি আমি চাচ্ছি যে না, অ্যাঙ্কর ট্যাগটাকে সেন্টার করব, এই যে দেখেন এটা সেন্টার। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ওকে ফাইন। এটা ছিল যে আমাদের ডিসপ্লে ব্লক। আচ্ছা, ডিসপ্লে ইনলাইন কি? যেহেতু যখন আমরা ধরেন লিস্ট আকারে কোনো কিছু নিলাম বা লিস্ট আকারে কোনো কিছু লিখতে চাচ্ছিলাম, হ্যাঁ, ডিসপ্লে ব্লকের কথাবার্তা বলছি। ডিসপ্লে নান বলতে বোঝাচ্ছে যে, ডিসপ্লে নান বলতে কি বোঝায় সেটা বলে ফেলি। ডিসপ্লে নান বলতে আমি ইমেজটা আছে না, নর্মালি ইমেজটা কি ডিসপ্লে ব্লক করছে। আচ্ছা ধরেন এই অ্যাঙ্কর ট্যাগটা নর্মালি আছে না, আমি চাচ্ছি এটা আমার ওয়েব ব্রাউজারে দেখাবো না, তখন আমাকে লিখতে হবে যে ডিসপ্লে ব্লকের জায়গায় ডিসপ্লে নান। ধরেন আমরা নর্মালি কীরকম দেখি, ডিসপ্লে কিছুই লিখলাম না, নর্মালি আমরা দেখতেছি যে এই যে এই টাইপসের। আমি চাচ্ছি যে এটা আমি চাচ্ছি এরকম যে আমার এটা আমার ওয়েব ব্রাউজারে দেখাবে না, তখন আমরা কি করব, ডিসপ্লে নান করে দিব। ডিসপ্লে নান করে দিব, এই যে চলে গেছে। এখন বলতে পারেন ভাই, আমি যদি ডিসপ্লে এখানে ব্লক রাখি, আমি যদি ডিসপ্লেতে দেখাইতে না চাই তাহলে এখানে লেখার দরকার কি, এটা ডিলিট করে দিলে হচ্ছে না? এরকম কোয়েশ্চেন আসতে পারে না আপনাদের মধ্যে? জি স্যার, সেটাই। কেন? যখন আমরা ধরেন রেসপন্সিভ করি তখন আমরা 3টা ভিউর জন্য কোড লিখি। একটা হচ্ছে যে ডেস্কটপ ভিউ, একটা হচ্ছে মোবাইল ভিউ এবং একটা হচ্ছে যে ট্যাব ভিউ। এই 3টা ভিউর জন্য আমরা কোড লিখে থাকি। হ্যাঁ, এমন কিছু জিনিস আছে যেটা হয়তো বা আপনি মোবাইল ভিউতে দেখাইতে যাচ্ছেন। ইন্সপেক্ট করলাম, ধরেন যে মোবাইল ভিউ আনি, ধরেন যে আপনার কোনো একটা কন্টেন্টকে আপনি মোবাইল ভিউতে দেখাইতে চাচ্ছেন না, যেটা শুধু ডেস্কটপ ভিউতে থাকবে। হ্যাঁ, মোবাইল ভিউতে আপনি দেখাইতে চাচ্ছেন না। ধরেন আমি চাচ্ছি না যে এই কন্টেন্টটা মোবাইল ভিউতে থাকুক, হ্যাঁ, তখন আপনি মোবাইল ভিউর জন্য ডিসপ্লে নান করে দিবেন। এটা ওই ট্যাব ডেস্কটপ ভিউতে থাকবে, আর যখন মোবাইল ভিউ হবে তখন এই পোর্শনটা কি করবে না, আপনার ওয়েবসাইটে শো করবে না। বুঝতে পারছেন? ওই ক্ষেত্রে আমরা কি করে থাকি, ওই ক্ষেত্রে আমরা আসলে ডিসপ্লে নানটা ইউজ করে থাকি। কোনো একটা ডিভাইসে যদি আমার কি করতে হয়, কোনো একটা ডিভাইসে আমাদের তো 3টা ডিভাইসের উপর বেস করে আমাদের ওয়েবসাইটগুলো রেডি করে একটা রেসপন্সিভ করি, সেটা হচ্ছে ট্যাব ভিউ এবং হচ্ছে মোবাইল ভিউ এবং ডেস্কটপ ভিউ। সো ধরেন কোনো কারণে আপনার ট্যাব ভিউতে ধরেন যে এই
কল ফর প্রিন্টিং সার্ভিস এটা আছে মোবাইল ভিউতে, এটা সরি ডেস্কটপ ভিউতে এটা আছে। আপনি চিন্তা করতেছেন সেটা আপনি মোবাইল ভিউতে রাখবেন না। হ্যাঁ, তো মোবাইল ভিউর জন্য এটাকে কি করতে হবে, ডিসপ্লে নান করে দিতে হবে, তখন এটা আর মোবাইল ভিউতে শো করবে না, শুধুমাত্র ডেস্কটপ ভিউ আসলে ডেস্কটপ ভিউতে কেউ যদি আপনার ওয়েবসাইটটা দেখে তখন শো করবে। ক্লিয়ার? জি স্যার, এটার জন্য কি স্যার কিছু আলাদা লিখতে হবে যে মোবাইল ভিউ নান এরকমটা? না না, এখন তো আমরা নর্মালি করতেছি, যখন তিনটা ভিউতে আমরা দেখবো, রেসপন্সিভ দেখবো, তখন আমরা মিডিয়া স্ক্রিন ইউজ করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এই এরকম যেগুলার স্ক্রিন ধরেন যে এখানে যদি আমরা একটু দেখি, রাইট বাটন ক্লিক করে রেসপেক্ট করি, এই যে মোবাইল ভিউতে হচ্ছে যে 411 স্ক্রিনের কোনো ডিভাইসে স্ক্রিনে গেলে, আমার ওয়েবসাইটে 411 স্ক্রিনের কোনো ডিভাইসে গেলে তখন এটা দেখা যাবে না। আমার ধরেন যে কোনো একটা কন্টেন্ট দেখা যাবে না, এই কন্টেন্টটা দেখা যাবে না। আমি যদি বলে দিই যে আমার ওয়েবসাইটটা যখন 400 বা 360 পিক্সেল স্ক্রিনে যাবে তখন আমার এই অপশনটা দেখাবে না। সো এটা আমরা লিখে দিই, আমরা বলে দিই মিডিয়া স্ক্রিন দিয়ে আমরা বলে দিই, সেটা যখন আমরা তিনটা ভিউ দেখবো, তিনটা ভিউতে কীভাবে রেসপন্সিভ করো এটা দেখবো, তখন চলে আসবে মিডিয়া স্ক্রিনগুলো কীভাবে লিখতে হয়। এখানে যেভাবে লিখতেছি ঠিক ওইভাবে, কিন্তু ওইটা হচ্ছে মিডিয়া স্ক্রিনের জন্য কোড লিখবো। কোডের এইগুলো সবগুলো একটা ব্লগের মধ্যে থাকবে, যেখানে উপরে লেখা থাকবে যে মিডিয়া স্ক্রিন এত থেকে এত হইলে এই কোডগুলো এক্সিকিউট হবে, মিডিয়া স্ক্রিন 750-760 উপরে হইলে এই সেম কোডগুলো এক্সিকিউট হবে, বাট তখন উইথের মানে কোনো একটা পোর্শন আপনি দেখতে না চাইলে ওইটা আপনি বাদ দিয়ে দিবেন এখানে, ওরকম। ওগুলো আমরা যখন রেসপন্সিভ করতে যাব, ফুললি রেসপন্সিভ, তখন চলে আসবে। তাহলে এখন আমরা স্যার এর মানে কি স্যার, আমরা ডিসপ্লে যে আমরা যতটুকু দিয়ে রাখবো এর বেশিতে কাজ করবে আর এর কমে কাজ করবে না, মানে দেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিডিয়া স্ক্রিন যত দিব, ধরেন আপনি যদি বলে দেন যে মিডিয়া স্ক্রিন 760-এর নিচে হইলে আমার এই ওয়েব ডিজাইনের যে ইউআরএল আছে ওইটা শো করবে, আর 760 মিডিয়া স্ক্রিন ধরেন 760-এর উপরে হইলে আমার এই ডিজাইনটা, এই ব্লকটা শো করবে না। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগটা শো করবে না। তখন 760-এর উপরে আবার লিখবেন যে মিডিয়া স্ক্রিন 760-এর উপরে যখন হবে তখন আমার এটার জন্য অ্যাঙ্কর ট্যাগটা ডিসপ্লে নান হবে। হ্যাঁ, এই টাইপসের। এবার হচ্ছে যে ইনলাইন যখন বলতেছি, ধরেন আমরা লিস্ট আকারে কিছু নিচ্ছি, সেগুলোকে পাশাপাশি রাখতে হচ্ছে, একটার পাশে আরেকটা রাখতে হচ্ছে। সো আমরা নোডাল লিস্ট নিয়ে একটা ধরেন যে লিস্ট, এবার দেখেন এই তিনটা আমাদের নর্মালি কীরকম আসে, একটার নিচে একটা আসতেছে না। আমরা চাইলে এটাকে পাশাপাশি যদি করতে চাই, আমরা যদি পাশাপাশি করতে চাই দুইটা মেথডে করতে পারি, একটা হচ্ছে ডিসপ্লে ইউজ করে করতে পারি অথবা ফ্লোট লেফট ইউজ করে করতে পারি। আমরা ম্যাক্সিমাম টাইম ফ্লোট লেফট করে ইউজ করে করতে পারি, আবার ডিসপ্লেও করতে পারি। যে কেমন, আনঅর্ডার লিস্টের আগে বুলেট পয়েন্টটা রিমুভ করে দিই, আনঅর্ডার লিস্টের বুলেট পয়েন্টটা রিমুভ করে দিই। বুলেট পয়েন্ট রিমুভ করতে গেলে আমাদের কি লাগবে, লিস্ট স্টাইল টাইপ, তাই না? লিস্ট স্টাইল টাইপ নান। সো আমার বুলেট পয়েন্টগুলো রিমুভ হয়ে যাবে, বুলেট পয়েন্টগুলো রিমুভ হয়ে গেলে আমি এখন পাশাপাশি রাখতে যাচ্ছি। পাশাপাশি যদি রাখতে চাই তাহলে আমরা কাদেরকে পাশাপাশি রাখতে যাচ্ছি, লিস্ট আইটেমগুলোকে না, লিস্ট আইটেমগুলা, একটা আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম, তাহলে কি লিস্টের জন্য আমরা সিএসএস লিখব। আমরা কাদেরকে পাশাপাশি রাখতে যাচ্ছি, লিস্ট আইটেমগুলোকে। সো ইউএল এল আই লিস্ট, লিস্টের মধ্যে এখন লিখব যে লিস্টের মধ্যে এখন যেটা লিখব, আমরা ফ্লোট লেফট ইউজ করতে পারি। ফ্লোট লেফট ইউজ করলে প্রত্যেকটা লিস্ট একটার আরেকটার লেফটে চলে আসবে। সো ফ্লোট লেফট যখন ইউজ করে, এই দেখেন একটা আরেকটার পাশে চলে আসছে, প্রত্যেকটা ডিপ কি হয়ে যাচ্ছে, একটা আরেকটার পাশে
চলে আসবে। এটাও ইউজ করতে পারি। আদারওয়াইজ আমরা কি ইউজ করতে পারি, ডিসপ্লে, আমরা ইউজ করতে পারি ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন। দেখছেন? এবার এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, দেখি কি জি হয়। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন রেড দিলাম। দেখছেন? একটার পাশে আরেকটা নিয়ে আসতে চাইলে এই ধরনের আমরা করতে পারি। বিশেষ করে এটা আমরা করি কোথায়, আমরা যখনই মেনু নিই, হচ্ছে ড্রপ ডাউন মেনু, না ড্রপ ডাউন বলে, নর্মাল মেনু বলে, যখনই মেনু নিই তখন আমরা এগুলো তো আমাদের লিস্ট আকারে থাকে, একটার নিচে একটা থাকে, এটাকে আনঅর্ডার করি। আনঅর্ডার করে এগুলাকে কি করে দিই, যেমন ধরেন এখানে এই তিনটা তো, সো এগুলাকে কি করে ফেলি আমরা, মাউস পয়েন্টার যখন নিয়ে যাব এগুলারে আমরা পাশাপাশি নিয়ে আসি। পাশাপাশি যখন নিয়ে আসতে যাই তখন আমাদেরকে ফ্লোট লেফট ইউজ করতেও পারি, অথবা কি ডিসপ্লে না ইনলাইনও করতে পারি। এখানে আরও কি ধরেন প্যাডিং ইউজ করে আমি এটাকে আরও সুন্দর করে ফেলতে পারি। 10 পিক্সেল করে প্যাডিং ইউজ করলাম, তাহলে আমার এটা দেখতে কেমন হচ্ছে দেখেন, দেখছেন? জি স্যার, এখানে 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 ধরেন আপনি হোভার ইউজ করতে পারেন। হ্যাঁ, এগুলো যেহেতু লিঙ্ক হবে তখন অবশ্যই এখানে কি অ্যাঙ্কর ট্যাগ হবে। অ্যাঙ্কর ট্যাগ হইলে অ্যাঙ্কর ট্যাগের জন্য আপনার প্রত্যেকটার নিচে এই ধরনের কালারও হয়ে যাবে, আন্ডারলাইনও হয়ে যাবে, এগুলো রিমুভ করবেন। তারপর মাউস পয়েন্টার যখন নিয়ে যাবেন তখন আপনার, আচ্ছা আমি যদি এগুলা প্রত্যেকটাকে অ্যাঙ্কর ট্যাগের ভিতর রাখি, ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। আমরা মূলত মেনু তৈরি করার সময় ঠিক এভাবে করে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, লিস্টের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ নিই, দেন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা কি করি, আমাদের লিস্টগুলোকে রাখি। এই যে রাখলাম, এখন একটু চেঞ্জ হয়ে যাবে যেহেতু অ্যাঙ্কর ট্যাগ নিলাম। আচ্ছা, ভালো কথা, উপরে অ্যাঙ্কর ট্যাগের জন্য ডিসপ্লে ব্লক করা আছে, তো যার কারণে এই কোডটা এখানে এক্সিকিউট করা শুরু করে দিছে। আচ্ছা, আমরা এখানে লিখি দেখি ইউএল এলআই এ, অ্যাঙ্কর ট্যাগের জন্য আমরা লিখবো যে ডিসপ্লে অ্যাঙ্কর ট্যাগের জন্য যদি আমরা লিখি আচ্ছা, এই অ্যাঙ্কর ট্যাগটা আপাতত অফ করি। যখন আমরা টোটাল একটা প্রজেক্ট করতে যাই তখন ডিরেক্টলি এরকম অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা কোনো কিছু লিখি না, আমরা ওইটা কোনো একটা ক্লাসের ভিতরে রাখি, ক্লাস ধরে কাজ করি। ক্লাস নাম লিখে, যেমন ধরেন এখানে যদি আমি এলআই লিখতাম, শুধু শুধু এলআই লিখতাম, ইউএল না লিখে এলআই লিখতাম, তাহলে যত লিস্ট আইটেম থাকতো সেটা আনঅর্ডার লিস্ট হোক অর্ডার লিস্ট হোক সবগুলোর জন্য এটা কাজ করে ফেলতো। এখন যদি আপনার ওয়েব পেজে যতগুলো আনঅর্ডার লিস্ট আছে সেগুলোর জন্য কাজ করবে। আর এই অ্যাঙ্কর ট্যাগটা দিয়ে বোঝাচ্ছে যে আমার আর ওয়েব পেজের মধ্যে যতগুলো ইউএল আছে, ইউএল এর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগটা পাবে ওইটার জন্য আমার এই সিএসএসগুলো কাজ করবে। বুঝতে পারছেন? আর যদি এরকম ডিরেক্টলি লিখে দিই তাহলে হচ্ছে আপনার ওয়েব পেজের মধ্যে যত জায়গায় অ্যাঙ্কর ট্যাগ আছে সবগুলোর জন্য এই সিএসএসগুলো কাজ করবে। সো এভাবে ডিরেক্টলি লিখি না আমরা। এখন এখানে দেখেন ইউএল এলআই, জি ক্লাস এগুলো ইউজ করতে। হ্যাঁ স্যার বললাম এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানে নির্দিষ্টভাবে কাজ করব ক্লাস এগুলো ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, ক্লাস ইউজ করে। অবশ্যই আমরা যখন একটা ওয়েব পেজ রেডি করব এগুলো সব একটা ক্লাসের এগেনস্টে থাকবে, প্রত্যেকটা আলাদা আলাদা। এখন তো আমরা এরকম বেসিক শিখতেছি, এখন আমরা এরকম ডিজাইনে চলে যাব, তো প্রত্যেকটা আলাদা আলাদা অংশে থাকবে না, এটা এক জায়গায় থাকতেছে, এটা এক জায়গায় ফিক্সড। হ্যাঁ, তখন অবশ্যই আমরা ক্লাস ইউজ করব, এই ক্লাসের এগেনস্টে আমরা কাজ করব, তখন আর আমাদের এই যে এখন যে পরিবর্তন হয়ে গেল এই ধরনের পরিবর্তন দেখা যাবে না। সো ইউএল লিস্টের মধ্যে যদি হয়, এখন দেখেন আমি এটা অফ করে দেওয়ার পর আমার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে আগের উপরে অবস্থানে। স্যার এই যে মেইল, ওয়েবসাইটের মেইলের যে ইটা দেখলাম, ওই যে ওই ওয়েবসাইটটাতে, হ্যাঁ, এখানে এই যে ডান পাশে যে এই যে পেন্টিং সার্ভিস, এইটা কি আইকন নাকি? এটা এই পাশে, হ্যাঁ, পেন্টিং এর আগে এই যে আইকন, এই যে এটা মেইলের যে একটা আইকন দিছে, হ্যাঁ, হ্যাঁ, এটা আইকন, মেইলের যে একটা আইকন, আইকন আইকন
জি জি। আইকন। আর ওইটা তো ওই যে মোবাইলের আইকন। এই যে আমার এখানে চেঞ্জ চলে আসছে না, এখন ধরেন আপনি অ্যাঙ্কর ট্যাগের জন্য লিখলেন টেক্সট ডেকোরেশন, নান করে দিলেন, টেক্সট ডেকোরেশন নান করে দিলেন, নান করে দিলেন, কালারটা চেঞ্জ করে দিলেন, কালার ধরেন হোয়াইট কালার দিলেন, হ্যাঁ কালারটাও চেঞ্জ করে দিলেন, তাহলে দেখেন এই যে এখন ধরেন মাউস পয়েন্টার নিয়ে গেলে কালার চেঞ্জ হবে, মানে হোবার হবে। আমরা হোবার শিখে আসছি না, কোলন হোবার। সো হোবার যদি হয়, ধরেন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করব, ব্ল্যাক করে দিব হোবারের ক্ষেত্রে, এবং কালারটা কি, কালার হোয়াইট আছে হোয়াইট থাকবে, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা কি করে দিব, ব্ল্যাক করে দিব। এটা কিন্তু ফুল উইথ আসতেছে না কেন বলেন তো? বুঝলাম না, আবার বলুন। আমি যখন ব্যাকগ্রাউন্ড কালার কি করলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করছি, হ্যাঁ তখন স্যার পেডিংটা স্যার ইউএল এলআই এতে দিতে হবে স্যার। হ্যাঁ এখানে আমরা যে প্যাডিংটা ইউজ করছি সেটা আগে আমরা যেহেতু আগে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নেই তখন এলআই এর মধ্যে ইউজ করছিলাম, হ্যাঁ। সো এখন কিন্তু আমার আমি যদি একটা জিনিস দেখে এলআই এর যদি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এলআই এর জন্য রেড ইউজ করলাম, হ্যাঁ রেড যদি ইউজ করি, রেড না ব্ল্যাক ইউজ করি বা অন্য একটা কালার ইউজ করি, সো অলিভ ইউজ করি, করার পর দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কতটুকু জায়গা জুড়ে আছে, এতটুকু জায়গা জুড়ে আছে। সেজন্য আমি যখন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি করতেছি, হোভার করতেছি, তাহলে ওই জায়গাটাতে কি হচ্ছে, হোভার হচ্ছে। সো আমরা এটার মতো যদি বক্স করতে চাই, তো আমার তো লিস্টের মধ্যে বক্স করার দরকার নেই, লিস্টে প্যাডিং দেওয়ার দরকার নেই, আমার প্যাডিং হবে যে কোথায়, অ্যাঙ্কর ট্যাগে। প্রথম অবস্থায় আমরা এখানে কেন করছি সেটাও বলতে পারেন, বা এখানে কেন করছেন। প্রথম অবস্থায় তো আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নেই, হ্যাঁ পরবর্তীতে যেহেতু আমি মনে করতেছি যে না একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আপনাদেরকে দেখাই দিই, তখন আমাদের এই কোড সেকশনটা একটু চেঞ্জ হচ্ছে আর কি। সো এখানে প্যাডিংটা ইউজ না করে আর ব্যাকগ্রাউন্ড কালার রেডটা এখানে ইউজ না করে এখানে জাস্ট ডিসপ্লে ইনলাইন করব, আর এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালার এবং কি প্যাডিংটা ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আপনারা বুঝতে অসুবিধা হইলে এখানে ধরেন অন্য আরেকটা কালার ইউজ করব, এই যে ক্লিয়ার। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? আমরা প্রথম অবস্থায় একটা ইউএল এর মানে ইউএল গুলো একটার নিচে একটা আসতেছে, সেজন্য আমরা লিস্ট আইটেমগুলোকে ডিসপ্লে ইনলাইন করে দিছি। যেহেতু এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, আমরা অ্যাঙ্কর ট্যাগের জন্য সিএসএস কোড লিখতেছি, টেক্সট ডেকোরেশন নান, কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার অলিভ, প্যাডিং কত 10 পিক্সেল, এটা লিখলাম। লেখার পরে যখনই আমরা হোভার করব, উপরে অ্যাঙ্কর ট্যাগের জন্য যে সিএসএস গুলো আছে ওইখানে যে স্পেস গুলো নিচে ওইটার উপরেই কি ব্যাকগ্রাউন্ড কালার দিলে ওইটার উপর শুধু আমি কি এখানে প্যাডিং হোভার করতেছি, জাস্ট কালার, শুধু কালারটা চেঞ্জ হবে, আবার কোনো কিছুই চেঞ্জ হবে না। সো কালারটাই চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন এটা? জি স্যার, এখন বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, এবার আসি আমাদের ডিসপ্লে নিয়ে কথাবার্তা শেষ। আর ডিসপ্লে নান যে কাজ করে, কোনো একটা ডিপকে, কোনো একটা ডিজাইনকে আপনি কি করে ফেলতে পারবেন, হাইড করে ফেলতে পারবেন। কোনো একটা ট্যাগকে আপনি ডিজাইন বলতেছি, কোনো একটা ট্যাগকে যদি আপনি হাইড করতে চান তাহলে ডিসপ্লে নান ইউজ করতে পারেন। আরেকটা সিএসএস প্রপার্টি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ভিজিবিলিটি হিডেন। সেটা হচ্ছে ভিজিবিলিটি কি হিডেন। আমি যদি ধরেন যে এই ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমি যদি বা ইমেজের ক্ষেত্রে আমি যদি লিখি যে ভিজিবিলিটি হিডেন, তাহলে এটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। এই যে ওয়েব ডিজাইন, এই ইমেজটা হাইড হয়ে যাবে, এই যে দেখছেন। কিন্তু জায়গাটা নিয়ে রাখছে কিন্তু কি হাইড হয়ে গেছে, ভিজিবিলিটি হিডেন লিখলাম। আর যদি কি করি, আচ্ছা এটা তো একটা গেল ভিজিবিলিটি হিডেন, এটা আমি কমেন্ট করে রাখতেছি যেন কোড লিখতে আপনাদের অসুবিধা নয়। এখানে ব্লগের জায়গায় যদি নান লিখি তাহলে কি হচ্ছে দেখেন, যদি আমরা নান দিই চলে গেছে। তাহলে পার্থক্য বুঝতে পারছেন? যখন নান দিচ্ছি তখন ডিরেক্টলি ওই ট্যাগটাকে
কি করে ফেলতেছে, রিমুভ করে দিচ্ছে। আর যখন হিডেন বলতেছি, যে হাইড হয়ে হিডেন যাচ্ছে, দিচ্ছে হাইট হচ্ছে, কিন্তু ও ওর নির্দিষ্ট জায়গাটা কি করে নিচ্ছে, দখল করে রাখতেছে, কিন্তু ধরে রাখছে। ধরে রাখতেছে, ওইখানে কি হাইট হয়ে যাচ্ছে। সো আমরা যদি আপনি কোনো কিছু দেখাইতে না চান, অবশ্যই আপনার কি ভিজিবিলিটি কি ইউজ করবেন, সরি ভিজিবিলিটি বলতেছি, ডিসপ্লে হিডেন ডিসপ্লে নান ইউজ করবেন। যদি একেবারে অফ করে দিতে চাচ্ছেন তখন কি ডিসপ্লে নান ইউজ করবেন। কখনো তো আমরা এরকম করি না, আমার একটা কন্টেন্ট আছে, ওই কন্টেন্টটা আমি দেখাইতে চাচ্ছি না, কিন্তু আমি হাইড করলাম, হাইড করলে তো ওই জায়গাটা নিয়ে নিচ্ছে, তাহলে আমাদের ডিজাইনের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে না। সো সেই জায়গা থেকে আপনারা জি কি স্যার। ডিসপ্লে নান ইউজ করবেন। হয়তো বা অনেক জায়গায় দেখা যাচ্ছে আপনি ভিজিবিলিটি হিডেনও ইউজ করতে করে আপনি কাজ করতে পারতেছেন, তখন ওইটা করবেন, কিন্তু সিএসএসটা জেনে রাখা দরকার। তাহলে এরপরে আর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে পজিশন। এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, আমাদের অনেকগুলা কাজে এই পজিশনটা ইউজ করা হয়, ম্যাক্সিমাম অনেক কাজে। ধরেন আমি পজিশনের মধ্যে চারটা ব্যাপার, পাঁচটা ব্যাপার আছে। একটা হচ্ছে স্টিকি, আরেকটা হচ্ছে রিলেটিভ, ফিক্সড, অ্যাবসোলিউট এবং স্টিকি। স্ট্যাটিকটা তেমন ইউজ করা, স্ট্যাটিক হচ্ছে নর্মাল। তো স্ট্যাটিক ইউজ করা আর না করা সেম কথা, বাট অন্যান্য জিনিসগুলো আমরা খুব বেশি ইউজ করি। সো আমরা বলতেছি যে প্রথমে ফিক্সড, যেমন ধরেন আমি যতই স্ক্রল করি না কেন, এখানকার এই আইকনটা ফিক্সড না, হোয়াটসঅ্যাপ জি স্যার। আইকন। আচ্ছা, এটা একটা গেল। আমি আরও ওয়েবসাইটে যাচ্ছি। আহ, আমরা কোনো একটা আইকন, এটা সোশ্যাল আইকনগুলো অনেক সময় এই জায়গায় ফিক্সড করা থাকে থাকে অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে মাঝখান কি করা জি থাকে, স্যার, ফিক্সড ভিতরে করা ক্লিক থাকে। করলে কন্ট্যাক্ট বা অনেক লিঙ্ক অ্যাড হ্যাঁ করা থাকে ওটার ভিতরে আবার। হ্যাঁ, এখানে থাকে। তো আপনি যে কোনো জায়গায় যদি আপনি যে কোনো কন্টেন্টকে ফিক্সড করতে চান, তখন আপনি যে সিএসএসটা ইউজ করবেন সেটা হচ্ছে পজিশন ফিক্সড। এবং আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব এখন আপনাদেরকে। যেমন ধরেন এই ওয়েবসাইটটাতে যদি যাই, এটাতে হেডারটা ফিক্সড, আপনি স্ক্রল করেন, হেডারটা কি ঠিক উপরেই ফিক্সড করা আছে, টপে কি ফিক্সড করা আছে। আর এখানে যদি যান, এখানে কি না, ফিক্সড করা না, এখানে কোনো কিছুই ফিক্সড করে না, স্ক্রলিং করতেছি চলে যাচ্ছে। আর এটাতে যাই, এটা হচ্ছে কি ফিক্সড করা। সো আমরা কি, আমরা অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন হেডারটা ফিক্সড করা, তখন আমরা পজিশন ফিক্সড ইউজ করি ওই হেডারের জন্য, পজিশন ফিক্সড ইউজ করে থাকি ওই হেডারের জন্য। সো আবার অনেক সময় দেখা যায় যে আমরা সোশ্যাল আইকনগুলোকে কোনো একটা জায়গায় ফিক্সড করে রাখি এইদিকে, মানে মানুষজন শর্টকাটে, যেমন চ্যাট, লাইভ চ্যাটের অপশনগুলো এদিকে কি করে রাখে, ফিক্সড করে রাখে, যেন ক্লিক করার সাথে সাথে কি লাইভ চ্যাট ওপেন হয়ে যায়, তাই না? অনেকগুলো ওয়েবসাইটে লাইভ চ্যাট আছে না, লাইভ চ্যাটটা এদিকে কি করে রাখে, ফিক্সড করে রাখে, এখানে ফিক্সড করে রাখে, অথবা এদিকে ফিক্সড করে রাখে, যেন মানুষজন সহজে ওই সুযোগ সুবিধাটা নিতে পারে। হুম, সহজে আপনার সাথে ওয়েবসাইটের ওনারের সাথে ইন্টারাকশন করতে পারে। সো এই জিনিসগুলো কিভাবে করে আমরা এখন দেখব। আমি এখানে হেডিং তৈরি করব না, বাট আমরা ধরেন একটা ডিপ দিয়ে ওই ডিপের এগেনস্টে আমরা দেখাবো। প্রথম অবস্থায় আমি এই জিনিসটা দেখাই যে একটা আইকনকে কিভাবে আমরা আমাদের পছন্দ মতো জায়গায় ফিক্সড করব। সো আমরা একটা আইকনের ইমেজ নিয়ে আসি। হোয়াটসঅ্যাপ আইকনটা আমি নিয়ে আসি। আপনারা ওয়েবসাইট এখান থেকে হোয়াটসঅ্যাপ আইকন দিয়ে ইয়া থেকে নিয়ে আসতে পারবেন। হোয়াটসঅ্যাপ আইকন লিখেন, ইমেজে গিয়ে এখান থেকে হোয়াটসঅ্যাপ আইকন নিয়ে আসতে পারবেন, অথবা ফ্লাইট আইকন থেকেও নিয়ে আসতে পারবেন। যে ফ্লাইট আইকন লিখেন, এটি ফ্লাইট আইকন থেকে, এখান থেকে এই ওয়েবসাইটে গিয়েও আপনি কি আইকন নিতে পারবেন আপনার পছন্দের, যেগুলো ফ্রিতে ডাউনলোড করা যায়। হোয়াটসঅ্যাপ লোগো,
যেগুলো ফ্রিতে ডাউনলোড করা যায়। এখানে অনেকগুলো লোগো দিছে, আপনি আপনার যেটা পছন্দ, এই যে এগুলো হচ্ছে প্রো ভার্সন, এগুলো নিতে পারবো না। ফ্রি ভার্সন থেকে আপনি যে কোনো লোগোকে আপনি নিতে পারবেন। ধরেন এই লোগোটাকে আমরা নিতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, এখান থেকে ক্লিক করে ডাউনলোড পিএনজিতে ক্লিক করবেন, ফ্রি ডাউনলোড তে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, এদিকে ডাউনলোড চলে আসবে। সো আমার ডাউনলোড করার দরকার নেই, আমি অলরেডি ডাউনলোড করছিলাম গত একটা স্টুডেন্টদেরকে দেখানোর সময়। এখন আমার কাজ হচ্ছে যে আমার এই আইকনটাকে আমরা এই পাশে ফিক্সড করানো, আমার ওয়েব পেজের মধ্যে এই পাশে ফিক্সড করানো। তাহলে আমি কি করব, আমি আরেকটা পেজ নিচ্ছি, এটাতে যেহেতু এগুলো দেখাইছি আমি পজিশন দিয়ে আরেকটা নিচ্ছি, ফাইল নিচ্ছি, যেন পজিশন রিলেটেড সব কিছু এখানে রাখতে পারি। পজিশন ডট HTML। সো আইকন কিভাবে ফিক্স করা যায়, ওই যে ট্যাব মানে মেনু বারগুলো? হ্যাঁ দেখাচ্ছি আস্তে আস্তে। পজিশন, সো এখন হচ্ছে আমরা একটা ইমেজ নিচ্ছি। আচ্ছা, পজিশন বোঝানোর আগে এখানে আমরা একটা পি ট্যাগ নিই, যেহেতু আমাদের স্ক্রলিং বার না হইলে আমরা আসলে বুঝতে পারবো না যে আমাদের আইকনটা ফিক্সড কিনা। আমরা একটা পি ট্যাগ নিয়ে কিছু কন্টেন্ট দিই, আমরা এইসব কন্টেন্ট আমরা দিয়ে দিচ্ছি আপাতত, কারণ আমাদের স্ক্রল হইতে হবে, তাইলে বুঝতে পারবো যে এটা ফিক্সড। আদারওয়াইজ আমরা যদি আমরা এটাতে দেখতে যাই, ধরেন এটাতে দেখতে যাই, এটা স্ক্রল হচ্ছে তাহলে ফিক্সড, এটা এই জায়গায় ফিক্সড সেটা বুঝতে পারবো। আর এটাতে স্ক্রল করতে পারতেছি না, তাহলে কি বুঝতে পারবো এখানে যে এটা ফিক্সড আছে? বুঝতে পারবো না। সো আমি না, এখানে বোঝা যাবে না। বোঝা যাবে না। সো আমি ড্যাশ 6 এর মধ্যে পজিশনে যাচ্ছি, এই যে আমার এই কন্টেন্টটা স্ক্রল হচ্ছে, তাহলে আমি এখন বুঝতে পারবো যে স্ক্রলিং করার পরও আমার এইটা এখানে কি আছে, সেট আপ আছে। এখন আমি দেখাচ্ছে যে আইকন আমি ফিক্সড করব, আমি কি করব, ফিক্সড করব। ধরেন আমি উপরে যে হেডারটা আছে এই ধরনের হেডারকে ফিক্সড করব। এটা তো আমরা এই ডিজাইনগুলো এখন আনতেছি না, কথার কথা ধরেন এটা একটা ডিপ, এইটা একটা ডিপ না, ডিপের ভিতরেই তো ম্যানুয়াল লোগোগুলো আছে। তো একটা ডিপ নিই, ওই ডিপের জন্য আমরা ডিপ নিই একটা, এটা ডিপ। আচ্ছা, ডিপ ব্যাপারটা কি আমরা বুঝি। ডিপ ক্লাসটা, ডিপ ট্যাগটা হচ্ছে ডিভিশন। আমরা যখন একটা ওয়েব পেজ তৈরি করি, বিভিন্নভাবে ভাগ করতে হয় একটা ওয়েব পেজকে, যে অনেকগুলো সেকশন থাকে। এই যে হেডার সেকশন, হেডার সেকশনে এটা হচ্ছে হেডার ডিপ, একটা ভাগে ভাগ করছে। এটার ভিতর আবার এই লোগোটার জন্য একটা ডিপ, এই ইমেজটার এই সোশ্যাল আইকনগুলো অ্যাড্রেসগুলোর জন্য একটা ডিপ। কেন? এগুলাকে ভাগ করছে, এগুলাকে কি করছে, ভাগ করছে। সো আমরা যখন একটা ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করতে যাই, তখন অবশ্যই আমাদেরকে ডিপের মাধ্যমে এই ওয়েব পেজের স্ট্রাকচারটাকে তৈরি করতে হবে, যে আমার এখানে কি থাকবে, লোগো থাকবে, এখানে কি থাকবে, লোগো থাকবে। সো এখানে একটা ডিপ, এখানে একটা ডিপ, আবার এটা মেনু, এখানে একটা ডিপ, এভাবে আমরা তৈরি করতে হবে। সো ডিপ ট্যাগের কথা হচ্ছে, ডিপ ট্যাগের মাধ্যমে আমরা একটা ওয়েব পেজকে ডিভিশন করি, মানে ভাগ করি, বিভিন্ন ভাগে ভাগ করি, করতে পারি। সো এখন এখানে ডিপ যখন লিখবো, একটা ডিপ নিলাম, ওই ডিপের একটা ক্লাস নিলাম, যে ধরেন যে হেডিং অথবা হেডার, যেহেতু আমরা উপরে রাখবো হেডার। এই হেডারের ভিতর আমরা যদি দেখি হেডার ট্যাগটাকে ধরি, আমি সবার উপরে লিখবো, অথবা এই জায়গা থেকে লিখি, যেগুলো এখানে আমি কমেন্ট করে দিচ্ছি। পজিশন CSS। এখন আমি এখানে কি লিখবো, আমরা ডিপ ট্যাগের যে ক্লাস ওইটাকে ধরবো, যে হেডার ক্লাস। হেডার ক্লাসটাকে ধরে আমরা যে কাজটা করব, প্রথমে উইথ ইউজ করব। আমরা কত পার্সেন্ট ইউজ করব? উইথ ধরেন 100% ইউজ করতেছি, 100% ইউজ করতেছি। তাহলে উইথ যদি 100% ইউজ করে একটা হাইটও নিয়ে নিই, হাইট ধরেন, যেহেতু হেডারের ক্ষেত্রে আমরা 100 পিক্সেলের উপরে হয় না, আমাদের এখানে সর্বোচ্চ 100 পিক্সেল মতো হয়, যে লোগো এবং অন্যান্য কিছুর জন্য 100 পিক্সেল মতো হয় আর কি। এই যে দেখেন, এটা আরও কম আছে, এটা 70-80 মতো আছে। সো 100 পিক্সেলের কাছাকাছি হয়, এর বাইরে যায় না হেডারে, এর বাইরে আমরা কি করি না, হাইটটা নিই না। সো
সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার লিখবো, ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন যে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম। এখন আমরা একটু করে চেক করি আমাদের প্রজেক্টটাকে। আমি সেভ করে নাই HTML-টা। আচ্ছা, লিঙ্ক করাই নেই। লিঙ্ক আমরা আগে লিঙ্ক করে ফেলবো, নাইলে আপনারা নতুন অবস্থায় ভুলে যাবেন কি করেন নাই। আমার তো দেখার সাথে সাথে বলতে পারে আমি কি করি নাই, আপনারা নতুন অবস্থায় ভুলে যাবেন। তো প্রথম অবস্থায় আমি আগে দেখাই দিয়েছি যেভাবে লিঙ্ক করাই ফেলবেন। লিঙ্ক করার উপর একটু টেস্ট করে দেখবেন, দেন হচ্ছে যে কাজ করতে যাবেন। আদারওয়াইজ আপনারা আপনাদের প্রবলেম খুঁজে বের করতে বা কোথায় ভুল করছেন এটা খুঁজে বের করতে কষ্ট হয়ে যাবে। এই যে আমার এই ডিপটা এখনো আসে না কেন? পজিশন HTML, ওকে ফাইন, এটা এই ক্লাসের ভিতরে style.css একটু টেস্ট করে দেখি। আচ্ছা এটা কাজ, আচ্ছা আসছে, আমি স্ক্রল করি নাই যে স্ক্রলিং করি নাই তখন। এই যে এখানে চলে আসছে, তাই না? চলে আসছে। জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, একটা জিনিস মানে মানে একটা জিনিস নোটিস করছেন, এখানে কিছু স্পেস আছে, এখানে কিছু স্পেস আছে, তাই না? জি স্যার, সাইডে স্পেস আছে। সাইডে স্পেস আছে, টপ বটমও স্পেস আছে। তো যখনই কোনো ব্লক এলিমেন্ট হয়, আমরা যখনই ওয়েবসাইট তৈরি করতে চাই তখন এক্সট্রা কিছু প্যাডিং মার্জিন নিয়ে রাখে, বুঝতে পারছেন? এক্সট্রা কিছু প্যাডিং মার্জিন আগে থেকে নিয়ে রাখে। আমি চাচ্ছি যে আমার কোনো এক্সট্রা প্যাডিং মার্জিন কোনো ডিপ নিতে পারবে না, কোনো ব্লকে নিতে পারবে না, সেটা H1 ট্যাগ হোক, H2 ট্যাগ হোক বা যে কোনো কিছু, কোনো এক্সট্রা প্যাডিং মার্জিন নিতে পারবে না। আমি দিলে সেটা ও ইউজ করতে পারবে, বাট আদারওয়াইজ ও নিজের কোনো এক্সট্রা প্যাডিং মার্জিন ইউজ করতে পারবে না। আমরা প্রথম দিন একটা জিনিস শিখছিলাম না যে স্টার মিনস হচ্ছে কি ইউনিভার্সাল, না? ইউনিভার্সাল সিলেক্টর দেখছিলাম। জি স্যার। ইউনিভার্সাল সিলেক্টর, সো ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে। ইউনিভার্সাল সিলেক্টরের অর্থ কি সার্বজনীন। আপনার যতগুলা পেজ আছে এবং ওই পেজগুলোতে যতগুলাতে আপনি HTML পেজের মধ্যে CSS লিঙ্ক আপ করাবেন সবগুলাতে এটা কাজ করবে। এটা হচ্ছে স্টার মার্ক হচ্ছে অল বা সার্বজনীন, এটাকে ইউনিভার্সাল সিলেক্টর বলা হয়। আমরা আগেই দেখে আসছি থিওরিটিক্যালি, এখন প্র্যাকটিক্যালি একটু করে দেখতেছি। ইউনিভার্সাল সিলেক্টর লেখে যদি আমি এখানে দিয়ে দিচ্ছি যে প্যাডিং 0 পিক্সেল, 0 পিক্সেল লিখলে আমার যত এক্সট্রা প্যাডিং মানে এই এখানে এক্সিকিউট করার আগে যত এক্সট্রা প্যাডিং মার্জিন থাকবে সবগুলোকে কি করে দিবে? 0 করে দিবে। এক্সট্রা যেগুলো থাকবে, আমার যত প্যাডিং মার্জিন থাকবে সবগুলোকে 0 করে দিবে। এখন ধরেন এখানে 0 করলো প্রথমে, এখানে এসে আপনি প্যাডিং 100 দিলেন 10 পিক্সেল, এখানে এসে কাজ করবে। এর আগে কিন্তু কাজ করবে না, 0 করা থাকবে। হ্যাঁ, আর এটা এত এত দ্রুত পরিবর্তন যেটা আমরা হয়তো বা নর্মালি ওরা বুঝতে পারবো না। আমাদের মনে হবে যে না, টোটালি কাজ করবে না। মার্জিন এবং প্যাডিং কি করে দিলাম? 0 করে দিলাম। দেখবেন এখন এই টপ থেকে আর এই লেফটের কি যে স্পেসগুলো আছে ওগুলো চলে যাবে, দেখছেন? জি স্যার, চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো প্রথমে যখনই আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে যাব শুরুতে আমরা ইউনিভার্সাল সিলেক্টরের মাধ্যমে আমরা কি করে দিব? প্যাডিং মার্জিন কি করে দিব? 0 করে দিব। তাহলে আমাদের যত এক্সট্রা প্যাডিং মার্জিন নিবে ওরা, মানে যে কোনো একটা ডিপের মধ্যে যে এক্সট্রা প্যাডিং মার্জিন থাকবে ওগুলা কি করে দিবে? রিমুভ করে দিবে। এবার আসে এই যে হেডার। এখন আমাদের কাজ হচ্ছে যে এই হেডারটাকে, এটা ধরেন যে আমাদের হেডার, মানে এখানে লোগো থাকবে, তারপর হচ্ছে যে আইকন থাকবে, এই সব জিনিসপত্র। হ্যাঁ, আমি এখানে একটা পি ট্যাগ H1 ট্যাগ দিয়ে আমি বোঝাচ্ছি যে লিখে রাখি এটা হেডার, H1 হেডার সেকশন।
সো এখানে লিখলাম হেডার সেকশন, আর এটার জন্য এখানে সিএসএস লিখব, হেডার h1। এটার অর্থ বুঝতেছেন হেডার কেন লিখতেছি? হেডার হচ্ছে যে এই ক্লাসটাকে ধরতেছে, এবং h1 বলতে এই ক্লাসের ভিতরে যে h1 আছে তার জন্য সিএসএস লিখতেছে। এখানে যদি আরও অনেক h1 থাকে একটা তো কাজ করবে না এখানকার যে সিএসএস গুলো লিখবো সেটাতে। কেন আমি বলতেছি যে এই যে হেডার যে ক্লাসটা আছে ওইটার ভিতর যে h1টা আছে ওইটার জন্য তুমি এই সিএসএস গুলাকে কি করো, এক্সিকিউট করো। আদারওয়াইজ আরও অনেকগুলো h1 থাকলে ওগুলোতে কি এক্সিকিউট হবে না, সো হবে না। হ্যাঁ, এখানে হেডার h1 এর যদি আমি লিখি যে টেক্সট অ্যালাইন সেন্টার, এটা সেন্টার হয়ে যাবে। কালারটা চেঞ্জ করে দিই, কালার হোয়াইট কালার করে দিই, বুঝতে সুবিধা হবে। তাহলে নর্মালি আমাদের কেমন দেখাচ্ছে, এই যে চলে আসছে না। এটা মিডলে যদি করতে চাই আমরা প্যাডিং ইউজ করতে পারি। প্যাডিং টপ থেকে ধরেন যে 30 পিক্সেল, দেখছেন? ধরেন এটা আমাদের কি এই যে লোগো হেডারটা, হেডার সেকশনটা আমরা ভিতরে কাজগুলো করি না আর কি। এখন ওইটাকে আমরা ফিক্সড করতে যাচ্ছি, তাহলে আমাকে লিখতে হবে পজিশন ফিক্সড সিএসএসটা। আমাকে কি লিখতে হবে? পজিশন ফিক্সড এই সিএসএসটা, পজিশন সিএসএস প্রপার্টিটা আমরা লিখবো এবং ওখানে ফিক্সড করে দিব। ফিক্সড করে দিলাম এটা। আচ্ছা, এটা এক পাশে চলে যাচ্ছে লেখাটা ফিক্সড করার সাথে সাথে। আচ্ছা, এটা সরি আমি ভুল লিখতেছিলাম। আমরা তো h1 কে ফিক্সড করে ফেলতেছিলাম, আমার তো h1 কে ফিক্সড করব না, সেজন্য এরকম দেখাচ্ছে। আমি কি করে ফেলতেছিলাম যে h1 কে ফিক্সড করতেছি। হ্যাঁ, যখন পজিশন ফিক্সড হেডার h1 লিখতেছি তাহলে h1 কে ফিক্সড করতেছি। আসলে আমরা তো h1 কে ফিক্সড করব না, আমরা হেডার ডিপটাকে ফিক্সড করব। এই টোটাল ডিপটাকে ফিক্সড করব, হেডার যে ডিপটা আছে ওইটাকে ফিক্সড করব। আমরা এখানে কোনো কন্টেন্টকে ফিক্সড করব না। ওকে, এটা এখানে চলে আসছে ঠিকঠাকভাবে। তাহলে দেখেন আমি স্ক্রল করতেছি, ফিক্সড দেখছেন? জি স্যার, এখন ঠিক আছে। হ্যাঁ, আমি প্রথম অবস্থায় আমি ফিক্সড করে ফেলছি, পজিশন ফিক্সড লিখে ফেলছি কি কোথায়, h1 এ। তাহলে h1টাকে ফিক্সড করতেছে, হেডারটাকে না। হেডার ডিপটাকে পজিশন করে নাই, যার কারণে আমাদের একটু আউটপুটে ভুল আসছে। আমরা যে ভুল আসছে বলতে আমরা যেটা চাচ্ছি ওটা আসে নাই। সো আমরা পজিশন করব যে সবসময় কি আমাদের যে ডিপ, হেডার ডিপ ওইটাকে কি করব, পজিশন করব। এর ভিতরে যা আছে ওগুলা নর্মালি থাকবে, আমরা শুধু পজিশন ফিক্সড দিয়ে ওই ডিপটাকে কি করে দিব, ফিক্সড করে দিব। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা একটা গেল। আমি চাচ্ছি যে আমার আইকনটাকে ফিক্সড করতে, এবং এই ফিক্সটা আমি যে কোনো, এই ফিক্সটা আমি কি করতে পারি, শুধু একদম টপে না রেখে আরও নিচে এনে ফিক্সড করাইতে পারি। হ্যাঁ, একদম একদম বটমে এনেও ফিক্সড করাইতে পারি। হ্যাঁ, শুধু হেডারে ফিক্সড হবে ওরকম না। সেজন্য আমাদের যে জিনিসগুলো করতে হবে, এখানে আরেকটা জিনিস লিখতে হবে, আরেকটা সিএসএস লিখতে হবে, টপ 0 করে দিতে হবে। টপ 0 মিনস হচ্ছে 0 পিক্সেল, মিন হচ্ছে 0 থেকে শুরু হবে। এই যে একদম টপ 0-তে এটা কি হবে, ফিক্সড হবে। টপ বলতে আমার এই এটাকে বোঝায়, টপ এটাকে লেফট বোঝায়, একদম লেফট। সো 0-তে আপনি যদি এখানে বলে দিন যে না টপ 50 পিক্সেল এটা ফিক্সড হবে, তাহলে উপরের এই টপ থেকে 50 পিক্সেল নিচে এসে এটা কি হবে, ফিক্সড হবে। এই জায়গায় ফিক্সড হবে, দেখছেন 50 পিক্সেল। এখন স্ক্রলিং করেন, এই জায়গায় কি ফিক্সড। ক্লিয়ার? আমরা চাইলে যে কোনো ইয়াতে ফিক্সড করাইতে পারি। এই যে টপে ফিক্সড করাইতে পারি, একদম 0 করে দিয়ে আবার আরও নিচে ফিক্সড করাইতে পারি।
সেটা ডিপেন্ড করতেছে যে আপনি এখানে টপের ভ্যালু কত দিচ্ছেন। এখানে 4টা ভ্যালু ইউজ করা হয়। পজিশন ফিক্সডের ক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজনীয় অনুসারে 4টা ভ্যালু ফিক্সড করি। টপ, লেফট, রাইট, বটম। টপ, লেফট, রাইট, বটম, এগুলো আবার প্যাডিং রাইট, প্যাডিং লেফট না। এই টপকে বোঝাচ্ছে যে এখানকার উপরের টপ থেকে কত পিক্সেল নিচের দিকে আসছেন, লেফট একদম শেষে লেফট থেকে কত পিক্সেল আপনি আসতেছেন ওইটাকে বোঝাচ্ছে। এখন আমরা মিউজিকের ওয়েবসাইটগুলোতে ধরেন কোনো একটা পোর্শন, আমি যদি দেখাই সাউন্ড ক্লাউড মিউজিকের ওয়েবসাইটগুলোতে একদম দেখবেন যে নিচের দিকে এই জায়গায় মিউজিকের প্লেয়ারটা কি থাকে, ফিক্সড থাকে না? ধরেন আমি স্ক্রলিং করতেছি, এই জায়গায় ফিক্সড। আমি চাচ্ছি এরকম আমার ওয়েবসাইটেও কি ফিক্সড করে রাখতে, ধরেন তখন কি করবেন, এটা কি একদম বটমে না? জি স্যার। আমার এই স্ক্রিনটা যেটা দেখা যাচ্ছে স্ক্রলিং করলে না, এই স্ক্রিনটার বটমে না একদম? সো যদি বটমে হয় তাহলে আমি যদি এটাকে ফিক্সড করাতে চাই তাহলে বটম কত দিলে এই একদম বটমে ফিক্সড হবে বলেন তো? স্যার বটম 0 পিক্সেল। ওকে, আমরা যেহেতু বটমে ফিক্সড করব, তখন যদি আমরা এখানে বটম 0 পিক্সেল ইউজ করে ফেলি অথবা 0 বা 0 পিক্সেল ইউজ করি, তখন এটা কি বটমে কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। দেখেন এই জায়গায় ফিক্সড, স্ক্রল করেন, ক্লিয়ার? জি স্যার। আমরা যেহেতু ফুল উইথ নিচ্ছি, এখানে লেফট রাইটের কোনো ব্যাপার স্যাপার আসতেছে না, কিন্তু আমরা একটা আইকন নিলে তখন আসবে লেফট রাইটের ব্যাপার স্যাপার। কিন্তু যখন আমরা ফুল উইথ নিচ্ছি তখন টপ আর বটমের ব্যাপার স্যাপার আসতেছে। যদি আপনি টপে সেট আপ করতে চান তাহলে টপ 0, আর যদি বটমে সেট আপ করতে চান তাহলে বটম 0 ইউজ করবেন আর কি। হ্যাঁ, টপ, আমি টপে সেট আপ করি কারণ বটমের দিকে আমি আরেকটা জিনিস সেট আপ করবো। এবার আসি, আমি চাচ্ছি যে আইকন সেট আপ করতে। সো আইকন যেহেতু সেট আপ করতে যাচ্ছি, ধরেন সেটা সবার শেষে আইকনের সিএসএসটা আমি লিখে দিই। এই যে আইকন না, ইমেজ আইকন আর কি। এখানে পি ট্যাগের পরে আমি লিখবো যে এই ইমেজটা নিয়ে আসবো, হোয়াটসঅ্যাপে যে ইমেজটা আছে ওইটা আমি নিয়ে আসবো। এখানে বলতেছি যে ইমেজ স্ল্যাশ, নামটা একটু করে দেখেন, হোয়াটসঅ্যাপ ডট পিএনজি। হ্যাঁ, নর্মালি কীরকম আসে একটু করে চেক করে নিই, কোনো কিছুই করা ছাড়া কীরকম আসে। আচ্ছা, এটা মেবি উপরে উঠে গেছে। আচ্ছা, আমরা একটু কোড লিখি ইমেজের জন্য। ইমেজ উইথ, ধরেন যে এটা 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল, তারপর পজিশন করব, ইমেজটাকে পজিশন করতেছি ফিক্সড। কোন জায়গায় ফিক্সড করব? ইমেজটাকে আমাদের পছন্দ অনুযায়ী, ধরেন যে আমি এই জায়গায় ফিক্সড করতেছি। রাইট থেকে কত হবে, রাইট থেকে কততে ফিক্সড হবে, ধরেন এখানে ফিক্সড করব। রাইট থেকে কততে, এটা হচ্ছে রাইট থেকে 0-তে না? রাইটের দিকে কত, 0 পিক্সেল, আর বটমে 0 পিক্সেল দিলে এই জায়গায় ফিক্সড হবে না? জি স্যার। আমি এখানে পজিশন ফিক্স দিয়ে রাইট বলে দিচ্ছি যে 0 পিক্সেল, আর বটম বলতেছি যে 0 পিক্সেল। ইমেজটা আসে নাই, প্রথম অবস্থায় ইমেজটা শো করতেছে না। দেখতেছি না।
অন্য কোনো কিছু কাজ করতেছে কিনা একটু চেক করে নিই। কাজ করতেছে। ইমেজ এসআরসি image slash whatsapp dot png ও এখানে ইমেজ ভিজিবল করে রাখছি না, ডিসপ্লে নান করে রাখছি না, এই কারণেই তো ইমেজটা শো করতেছে না। এটাকে ইয়ে করি, ডিসপ্লে নান করে রাখছি যে এই কারণে তো আমার ইমেজটা শো করতেছে না। এটা তো পুরো অবস্থা খারাপ। এই যে দেখছেন, নর্মালি আগে আমি জি স্যার ইমেজের কোড পরে লিখতেছি। আমি এখানে দেখাই, ইমেজটা আসছে না বিশাল আকারে, এটাকে আমি রিসাইজ করব। আমি আবার লিখতেছি কোডগুলা, আপনারা নতুনরা হয়তো বা বুঝতে অসুবিধা হতে পারে, যেহেতু আমি উপরে ডিসপ্লে নান করে রাখছি সেজন্য ইমেজ ট্যাগ লিখলো এটা কি আমার ব্রাউজারে শো করতেছিল। এবার এখানে আমি প্রথম অবস্থায় আমি উইথ আর হাইটটা একটু কমাই আমাদের পছন্দ মতো দিই, ধরেন 50 পিক্সেল উইথ এবং হাইট হচ্ছে যে 50 পিক্সেল। তাহলে আমরা একটু করে দেখি, মোটামুটি ঠিক আছে, এখন ঠিক আছে না? এটাকে এই জায়গায় সেন্টার করব। তাহলে আমরা কি লিখব, পজিশন ফিক্সড, পজিশন কি ফিক্সড লেখার পরে আমরা ফিক্সড হইলো, কোন জায়গায় ফিক্সড হলো কিছু লিখে নেই, যার কারণে সেটা উপরে উঠে গেছে, কিন্তু আমরা দেখতেছি না হেডার ফিক্সড, সেজন্য আমরা এখানে পজিশন ফিক্সড বলবো যে রাইট, কত রাইটে 0 পিক্সেল এবং বটমে চলে যাও রাইটে 0 পিক্সেল এবং বটমে কি 0 পিক্সেল। তাহলে এটা এই জায়গায় সেট আপ হবে, এই জায়গায় কর্নারে, এই যে চলে আসছে না একদম রাইট এবং বটমে একদম একদম জিরোতে দেখতে ভালো দেখাচ্ছে না। আমরা একটা স্পেস নিই, রাইটও একটা স্পেস নিই, বটমে একটা স্পেস নিই। সেই জায়গা থেকে আপনি যদি এখানে বলে দেন যে রাইট থেকে 10 পিক্সেল, বটম থেকে 10 পিক্সেল দূরত্বে কি করো, ইমেজটাকে সেট আপ করো। দেখছেন, আমি চাইলে এখানেও সেট আপ করতে পারতেছি, এই জায়গায়ও সেট আপ করতে পারতেছি, আমি চাইলে এটাকে মাঝখানেও সেট আপ করতে পারতেছি। তখন আমি যদি মাঝখানে সেট আপ করতে হয়, পিক্সেলগুলো সেট করতে হবে। হ্যাঁ, রাইট থেকে ধরেন আপনি এখানে বলে দিচ্ছেন যে রাইট থেকে 100 পিক্সেল, কোথায় গিয়ে দাঁড়ায় দেখি, এখানে দাঁড়াচ্ছে। তাহলে আপনার এটা হচ্ছে 1200 পিক্সেল, তাইলে এখানে ধরেন যে 600 পিক্সেল। এই যে এখানে সেন্টারে আসলো, এটাকে উপরের দিকে আপনি বটম থেকে যখন দিবেন উপরে উঠে যাবে। সো আমরা তাহলে আমাদের পছন্দ অনুযায়ী টপ রাইট বটম লেফট ইউজ করে কি করতে পারবো, ওই আইকন বা ওই টেক্সট বলেন যাই বলেন ওইটাকে কি করতে পারি, আমরা কি ফিক্স করতে পারি। এই যে আমি স্ক্রলিং করতেছি, এটা এই জায়গায় ফিক্সড, কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন এই জায়গায় ফিক্সড থাকে আইকনগুলো, সোশ্যাল আইকনগুলো। হ্যাঁ, সো আপনি ওই জায়গাও ফিক্সড করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। ক্লিয়ার ফিক্সডের ব্যাপারটা? সো একদম প্র্যাকটিক্যালি আমরা যেখানে কাজ করি ওইটা দেখাই দিচ্ছি। আমরা প্র্যাকটিক্যালি যখন হেডার সেকশনটাকে ফিক্সড করি অনেক সময়, এবং এই আইকনগুলো আমরা অবশ্যই ফিক্সড করি এরকমভাবে। সো আপনি যদি করতে চান তাহলে এইভাবে আপনাকে পজিশন ফিক্সড ইউজ করতে হবে। ক্লিয়ার সবাই? জি স্যার। জাকির হোসেন, আপনি বুঝতে পারতেছেন? জি ভাই। আচ্ছা, এই রাফিউল ইসলাম, রাফিউল ইসলাম এই ভিডিওতে আসেন, দেখবো আপনাদেরকে। সবাই ভিডিও অন করেন।
এরপরে আমরা পজিশনের একটা ফিক্সডটা দেখে ফেলছি, পজিশন ফিক্সড নিয়ে কিভাবে কাজ করে এটা দেখে ফেলছি। এখন হচ্ছে যে পজিশন ফিক্সড আরও কী কী আছে আমরা যদি একটু আমাদের ইয়েটা দেখি, রিলেটিভ এবং অ্যাবসোলিউট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। পজিশন ফিক্সডের পরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, রিলেটিভ এবং অ্যাবসোলিউট। হ্যাঁ, রিলেটিভ এবং অ্যাবসোলিউট এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা কিভাবে করব? রিলেটিভ এবং অ্যাবসোলিউট হচ্ছে যে যখন আপনি একটা ডিবের ভিতরে, এটা দেখাইলেছেন একটা ডিবের ভিতরে আরেকটা ডিবকে আপনার পছন্দ মতো জায়গায় কি করতে যাচ্ছেন, ফিক্সড করতে চাচ্ছেন, ওইটার জন্য আমরা পজিশন রিলেটিভ এবং অ্যাবসোলিউট ইউজ করতে হয়। মানে একটা ডিবের ভেতরে যদি আপনি আরেকটা ডিপ বা একাধিক ডিপকে আপনি কি করতে যাচ্ছেন, নিজের পছন্দ মতো জায়গায় কি করতে যাচ্ছেন, ফিক্সড করতে যাচ্ছেন, তখন আমাকে পজিশন রিলেটিভ এবং অ্যাবসোলিউট ইউজ করতে হয়। পজিশন রিলেটিভ কার জন্য লিখব? যেটা প্যারেন্ট ডিপ। প্যারেন্ট ডিপ হচ্ছে যার ভেতরে আপনি অন্য আরেকটা ডিপকে কি করতে যাচ্ছেন, ফিক্সড করতে যাচ্ছেন। হ্যাঁ, তখন প্রথম ডিপ মানে মেইন ডিপটাকে প্যারেন্টস ডিপ যেটা, ওইটাকে আমরা এখানে হচ্ছে যে এই যে প্রথম যে বড় ডিপটা ওইটা প্যারেন্ট ডিপ, ওইটাকে আমরা রিলেটিভ লিখবো। আর ছোট যে ডিপটা হবে যাকে আমরা প্রথম ডিপের এগেনস্টে কি করতে যাচ্ছি, ফিক্সড করতে যাচ্ছি, ওকে ওইটাকে কি করে দিব আমরা, পজিশন রিলেটিভ করব, পজিশন অ্যাবসোলিউট করব। হ্যাঁ, ওইটাকে আমরা কি করব, পজিশন অ্যাবসোলিউট করব। তাইলে এখন দেখি একটা ডিপ নিব, একটা ডিপ নিচ্ছি আমি। ডিপের প্রথম ক্লাসটাকে ধরেন যে বলতেছি যে, আচ্ছা এখানে রিলেটিভ লিখি। আপনারা তো রিলেটিভ লিখবেন না, বাট আপনার রিলিভেন্ট যে নামে আপনি যখন কাজ করতে যাবেন ওই নামটাই থাকবে। সো এটার রিলিভেন্ট লিখলাম, সরি রিলেটিভ লিখে দিয়েছি। সরি, পজিশন রিলেটিভ এবং অ্যাবসোলিউট, পজিশন রিলেটিভ এবং কি অ্যাবসোলিউট আমরা ইউজ করব। পজিশন রিলেটিভ এবং অ্যাবসোলিউট আমরা কি ইউজ করব। এখন পজিশন রিলেটিভ, এই ডিপ ক্লাস রিলেটিভের জন্য আমরা কি করব, সিএসএস লিখব রিলেটিভ। আবার মনে করেন না যে এখানে ওই পজিশন রিলেটিভ লিখতেছি তাই এই ক্লাসটার নাম রিলেটিভ রাখতেছি, ওরকম কোনো কিছু না। হ্যাঁ, আচ্ছা আবার ওইরকমই মনে করতে পারেন। না স্যার, এটা যে ক্লাস বোঝা যাচ্ছে। আমি এখানে প্যারেন্ট লিখতেছি, এটার জন্য আমরা সিএসএস লিখব। সিএসএস লেখার জন্য আমাকে প্রথমে ধরেন একটা উইথ নিলাম, ধরেন নর্মালি উইথটাকে ধরেন 50 পিক্সেল দিলাম। একটা হাইট নিলাম, হাইটটা ধরেন যে, সরি উইথ 50 পিক্সেল কেমনে দিই, উইথ ধরেন যে 200 পিক্সেল দিলাম, হাইট করতেছি যে আরও বড় করি 400 পিক্সেল দিলাম, এখানেও কি 400 পিক্সেল দিলাম, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এতটুকুতে আমি দেখি কি আসতেছে। এই যে এটা, হ্যাঁ এই ডিপটা, এটাকে একটু সেন্টার করে নিই। তাহলে কি করতে হবে বলেন তো, ডিপকে যখন সেন্টার করি তখন কি মার্জিন 0 পিক্সেল অটো ইউজ করতে পারবো। এই যে আসছে। এখন এই ডিপের ভেতরে আমি আরেকটা ডিপকে কি করতে যাচ্ছি, রাখতে যাচ্ছি। এই ডিপের ভিতরে আরেকটা ডিপকে রাখবো এবং এটাকে আমার পছন্দ অনুযায়ী কি করব, পজিশন দিব, আমার পছন্দ অনুযায়ী জায়গায় সেট আপ করবো। সো যেহেতু আমি বলতেছি এই রেড কালার যে ডিপটা আছে ওইটা মানে প্যারেন্ট ক্লাসের যে ডিপটা আছে ওইটার ভেতর আমি আরেকটা ডিপ নিচ্ছি, এই যে ডিপ নিলাম, এটা ধরেন যে ক্লাস চাইল্ড। হ্যাঁ, মানে চাইল্ড ডিপ বোঝাচ্ছি। সো এখানে ডট চাইল্ডের জন্য আমি কি লিখবো, উইথ এবং হাইট ফিক্সড করব। উইথ ধরেন যে 100 পিক্সেল, হাইটও কি 100 পিক্সেল। হ্যাঁ, ধরেন যে এখানে কি লিখলাম, ব্যাকগ্রাউন্ড কালার
ব্ল্যাক দিচ্ছি। ওকে, এতটুকু পর্যন্ত করি। করার পর আমার কীরকম আসে দেখেন, সবার উপরে চলে আসছে না? আমি না, এটা এরকম না, আমি এখানে চাচ্ছি সেন্টারে করতে অথবা দুটোটা এটার মিডলে করতে। হ্যাঁ, তখনই আমাকে পজিশন, রিলেটিভ এবং অ্যাবসলিউট ইউজ করতে হবে। এবার আসি পজিশনের কাজ। যখনই আমি এই ডিপটা প্রথম ডিপটার এগেনস্টে দ্বিতীয় এর ভেতরে যে ডিপটা আছে ওইটাকে আমরা যখন পজিশন করতে যাব তখনই আমাদের পছন্দ মতো জায়গায় আমরা সেট আপ করতে যাব, তখন আমাকে পজিশন ইউজ করতে হবে। বলতেছিলাম যে আমি প্যারেন্ট ডিপটাকে কি আমরা পজিশন রিলেটিভ করব, প্যারেন্ট ডিপটাকে পজিশন রিলেটিভ আর চাইল্ড ডিপটাকে পজিশন অ্যাবসলিউট এবং টপ বটম লেফট রাইট। টপ বটম লেফট রাইট যখন বলবো তখন এই ডিবের এগেনস্টে টপ শুরু হবে এখান থেকে না, কিন্তু টপ শুরু হবে এই ডিবের টপ, লেফট হবে এই ডিবের লেফট, আবার রাইট হবে এই ডিবের রাইট। এখন আমি যদি বলি টপ থেকে তুমি 100 পিক্সেল নিচে চলে আসো, তাহলে এই ডিবের টপ, এই রেড কালারের টপ থেকে নিচের দিকে 100 পিক্সেল চলে আসবে। টপ 100 পিক্সেল, দেখছেন? আমি বলছি রাইটে যাও জি আরো। এখন আমি যদি বলি যে রাইটে যাও আরো, কে আসছে? আমি যদি বলি যে রাইটে যাওয়া দরকার আরো, তাহলে লেফট থেকে কত করব? লেফট ধরেন যে 400 না, 400 হলে ধরেন 150 পিক্সেল, উপরেরটাও 150 পিক্সেল দিয়ে দিই, তাহলে মোটামুটি কি হয়ে যাবে? সেন্টার হয়ে যাবে। দেখছেন? আমি এখানে আরো জি স্যার। একটা ডিপ যদি নিই, ধরেন আরেকটা ডিপ নিলাম, দেখে একাধিক ডিপ আমি আগেও দেখিনি, একাধিক ডিপকে আমি ওই রিলেটিভের আন্ডারে, ওই প্যারেন্টস ডিপের আন্ডারে পজিশন করাবো। চাইল্ড 1 চাইল্ড 2 দিই, চাইল্ড 1 আমি এটাকে কপি করতেছি, সবগুলা সেম থাকবে, জাস্ট এখানে টপ আর বটম, যেটা টপ ধরেন যে টপে লিখবো না, বটম 0 করে দিই, বটম 0 পিক্সেল এবং হচ্ছে রাইট 0, মানে আর একটা তো এখানে সেট আপ হয়েছে, আর একটা এই জায়গায় সেট আপ করবো। দেখি বটম, তারপর হচ্ছে রাইট 0 পিক্সেল, দেখি কি হচ্ছে। দেখছেন? জি স্যার, দুইটা হয়েছে এখন। একাধিক করতে পারবো, যেহেতু দুইটা করতে পারছি আমরা, তাহলে আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারবো না? জি স্যার, অবশ্যই। আচ্ছা, ধরেন আমাদের মূলত হচ্ছে যে যখনই এই পজিশন করতে হয়, যদি আপনাকে কোনো একটা ডিপের এগেনস্টে আর একটা ডিপকে নিয়ে আসতে হয়, তখন আমরা পজিশন অ্যাবসলিউট বা রিলেটিভ এগুলো কাজ করি। আচ্ছা, আমি এই চাইল্ড ডিপ এটাকে অফ করে রাখি, আপনারা ভিডিওতে দেখে প্র্যাকটিস করবেন এবং আলাদাভাবে আমার এরপরে যে ডিজাইনটা করবো সেটা আলাদাভাবে করি। হ্যাঁ, সো এটা আমি আপাতত অফ রাখতেছি। আমি একটা জিনিস দেখাবো যে প্যারেন্ট ডিপ না, প্যারেন্ট ডিপটাকে আরেকটু ছোট করি, 400 পিক্সেলকে ধরেন 100 করে দিই, চাইল্ড ডিপটার উইথ ধরেন 50 করে দিই। হ্যাঁ, এখানে একটু এটাকে সার্কেল করে ফেলবো, এটা অনেক দূরে, কারণ হচ্ছে যে আমি এখানে টপ আর বটম হাবি চাবি কতগুলো দিয়ে রাখছি, এগুলো এখন কেটে দিই। এই যে এটাকে আমরা এখন সার্কেল করে ফেলবো। যদি আমি একটা স্কোয়ারকে যদি সার্কেল করতে চাই তাহলে কি ইউজ করি বলেন তো? বর্ডার রেডিয়াস স্যার 50% দিলে হবে মেবি। বর্ডার রেডিয়াস 50% দিতে পারি, পিক্সেলও দিতে পারি, পার্সেন্ট বলতেছেন পার্সেন্ট দিই। এই যে কি হয়ে গেল, একটা সার্কেল না? ঠিক সেম ভাবে আমি কি চাইল্ডটাকেও একটা সার্কেলে পরিণত করব। এই যে সার্কেল না? জি স্যার। এবার আমি এই সার্কেলটাকে আমি চাইলে সেন্টার করতে পারি। কোন জায়গা থেকে? টপ থেকে ধরেন আমি 10 পিক্সেল ইউজ করলাম, আর লেফট থেকে আমি কি 10 পিক্সেল ইউজ করলাম, করে আমি এটাকে সেন্টার করি। না, 10 পিক্সেল স্যার 0 উঠেছে স্যার, 10 হবে। আমি 20 করে দিই, 10 দিয়ে কাজ হবে না।
আরো বেশি দিতে হবে 25। এই যে সেন্টার হয়ে গেল না, হয়েছে? ধরেন এখানে জি স্যার, মাঝখানে আমি জি চাইলে স্যার। একটা আইকন নিয়ে আসতে পারি, মাঝখানে কি আমরা আইকন নিয়ে আসতে পারি, এই আইকন ইমেজটাকেও আমরা চাইলে নিয়ে আসতে পারি। এই যে মাঝখানে এটা ব্ল্যাক দিলে তো ইয়া করবে না, মানে দেখা যাবে না, এটা হোয়াইট দিতে হবে। আমরা একটা আইকনকেও নিয়ে আসতে পারি। সো এখানে যদি আমরা যদি চাইল্ডের জন্য লিখি চাইল্ড ওয়ান, অনেক কিছু কিন্তু করে ফেলতেছি না, বুঝলে আবার ভুলিয়েন, হ্যাঁ আপনারা বুঝতেছেন সেই জন্য আর নতুন আরও কিছু ব্যাপার দেখাই ফেলতেছি। সো ইমেজ হচ্ছে যে উইথ টা একটু ছোট করব 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল, দেখি আসলে কিরকম আসে, আমিও জানি না কিরকম আসবে। ও চাইল্ড ওয়ান ডট চাইল্ড ওয়ানটা দুইবার লিখতেছি কেন আমরা? এটা দুইটা ইস্যু। হ্যাঁ জি, উপরে আরেকটা লিখছি ডট চাইল্ড ওয়ান। ডট চাইল্ড ওয়ান দিয়ে, রেডিয়াসের জন্য না না এটা চাইল্ড ওয়ান দিয়ে বোঝাচ্ছে যে এই চাইল্ড ডিপটাকে, হ্যাঁ, আর এই চাইল্ড দিয়ে বোঝাচ্ছে যে এই চাইল্ড ডিপের মধ্যে যে ইমেজ ট্যাগটা আছে তার জন্য আমরা সিএসএস লিখতেছি। কিছুক্ষণ আগে এখানে আমরা ইমেজের জন্য ডিরেক্টলি সিএসএস লিখছি, যার কারণে আমার ইমেজটাকে, এই যে ইমেজটা এখানে চলে আসতেছে, মানে ওই সিএসএসটা কাজ করতেছে। আমি এটা অফ করে রাখি এখন আপাতত। দেখছেন ইমেজটা এখানে চলে আসছে, এটা এখানে আসছে কেন, এটার কোড অফ করে রাখছি সেই জন্য। আচ্ছা কোড অফ করে না রেখে এখানে একটা ক্লাস ধরে দিই, ক্লাস ইমেজ, তাইলে এটা অফ করে রাখার দরকার নেই। তাই ইমেজ ক্লাস হিসেবে ইউজ করাচ্ছি, ইমেজ ট্যাগ হিসেবে না ডিরেক্টলি। এই যে দেখছেন এখানে চলে আসছে। তো এটাকে আপনি চাইলে কি করে গেল আমার ইমেজটা, এই যে চাইল্ড ইমেজটাকে আমরা চাইলে আচ্ছা 50-50 করি তো দেখি, একদম পারফেক্ট চলে আসছে না? আর 40 করলে আমরা প্যাডিং দিয়ে একটু এই পাশে নিয়ে আসতে পারি। সো এই ধরনের যখন আপনাদের করতে হবে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে সার্কেলের ভিতরে ইমেজ আছে তখন পজিশন ইউজ করতে পারবেন, বা সার্কেলের মধ্যে আরেকটা সার্কেল আছে, হ্যাঁ অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো লাগে। ম্যাক্সিমাম জায়গায় পজিশন, অ্যাবসলিউট এবং রিলেটিভ এগুলো লাগে। ধরুন কোনো একটা ডিপের এগেনস্টে অন্য একটা ডিপকে আপনাকে পজিশন করতে হচ্ছে, তখন প্যারেন্ট ডিপটাকে আপনি রিলেটিভ করবেন, আর হচ্ছে যে চাইল্ড ডিপটাকে কি করবেন, অ্যাবসলিউট করে কাজ করে ফেলবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, সবাই বুঝতে পারছেন? হ্যাঁ স্বর্ণাদেব, তারপর হচ্ছে যে দেখতে হবে ভাই, আরো প্র্যাকটিস না করলে প্র্যাকটিস তো করতে হবে এখন, মানে প্যাটার্ন, মানে প্র্যাকটিস তো করবেন কিন্তু থিওরিটিক্যালি তো ব্যাপারটা বুঝতে হবে যে আসলে কোন জায়গায় কি ইউজ করতেছি। প্র্যাকটিস বলতে আপনি যদি ঠিক আছে, এই কথাটা যদি না বোঝেন যে জি জি আমি কখন এই জিনিসটা ইউজ করব, বা দেখা যাচ্ছে যে কি জন্য ইউজ করব, পাশাপাশি হচ্ছে যে কিভাবে ইউজ হচ্ছে, যে এখানে প্যারেন্ট ডিপ কোন কেন বলতেছি, একটা ডিপের ভিতর যে আরেকটা ডিপকে আমি পজিশন করার জন্য আসলে এটা ইউজ করতেছি। এটা যদি না বুঝেন এখান মনে করেন কোড দেখেও কি হবে না, মানে এই কনসেপ্টটা বুঝতে হবে, এখানে হচ্ছে কনসেপ্ট বুঝতে হবে। ওকে আচ্ছা ফাতেমা নুসরাত, আপনি আমার বয়স শুনতেছেন? ফাতেমা নুসরাত, জি স্যার। ওকে আপনার প্রবলেমটা আমি বলতেছি। স্যার আমার প্রবলেমটা হচ্ছে, আচ্ছা
আপনি লিংক করাইতে সমস্যা হচ্ছে আর কি, তাই না? জি স্যার। আপনি কি করবেন, আপনি আপনার যেটা আমি মনে হয় প্রবলেম যেটা মনে করতেছি, আপনি এই জায়গা থেকে ফোল্ডার ক্রিয়েট করেন না আমার মতো করে। জি স্যার, জি স্যার। এখান থেকে করবেন না, এখান থেকে করতে গিয়ে আপনি ভুল করেন যে ধরেন যে সিএসএস এর উপর ক্লিক করে ফোল্ডার ক্রিয়েট করে ফেলতেছেন, হ্যাঁ, অথবা এখানে করতেছেন সেটা বুঝতে পারতেছেন না যে আসলে আপনি যেখানে ফোল্ডারটা ক্রিয়েট করতে যাচ্ছেন ওইখানে হচ্ছে কিনা। আপনি করবেন কি জানেন, ধরেন যে জি স্যার, দেখান একটু। আমি এখানে আসবেন, এখানে এসে রাইট বাটন ক্লিক করবেন, এখানে আসবেন মানে আপনি যেখানে আপনার প্রজেক্ট ফোল্ডারগুলো রাখতেছেন এখানে নিউতে যাবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এই শর্টকাট ইউজ করে ফেলছি। রাইট বাটন ক্লিক করবেন, নিউতে যাবেন, ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডারের নাম দিলেন ধরেন প্রজেক্ট, হ্যাঁ, ক্লিয়ার? ফোল্ডারের নাম দিলেন কি, আচ্ছা, জি প্রজেক্ট। স্যার। এরপরে প্রজেক্ট ফোল্ডারে যাবেন। আপনার কি ফোল্ডার লাগবে? একটা সিএসএস ফোল্ডার লাগবে না? সো জি স্যার। একটা সিএসএস ফোল্ডার নেবেন, নিউতে যাবেন, ফোল্ডার দিবেন, এখানে সিএসএস লিখে দিবেন, সিএসএস ফোল্ডার হয়ে গেল। আবার আরেকটা কি নেবেন, ইমেজ দরকার হয়, ইমেজ ফোল্ডার নেবেন, নিছেন? এরপরে হচ্ছে যে রাইট বাটন জি ক্লিক স্যার। করবেন, রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন। আমাদের একটা টেক্সট ডকুমেন্ট, এখানে একটা ইন্ডেক্স থাকবে না, ইন্ডেক্স থাকবে তো, হুম। বা আপনি স্যার। এইচটিএমএল পেজ থাকবে, নিউতে যাবেন, টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন, করার পর এটা ওপেন করবেন, করার পর এটাতে কিছু লিখতে হবে না তেমন, এটাকে সেভ করবেন। এখান থেকে গিয়ে সেভ এসে ক্লিক করবেন। এটা প্রথমে যেভাবে দেখাই দিয়েছিলাম ইন্ডেক্স ডট এসটিএমএল, প্রথমে আমি যখন দেখাইতাম, এখানে কি দিবেন, অল দিবেন, হ্যাঁ, সেভ করবেন। হুম। এই যে ইন্ডেক্স ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে না, হয়েছে? জি স্যার। এটার দরকার নাই, আর হুম। টেক্সট ডকুমেন্টের দরকার নাই, এটা ডিলিট করে দিই। এবার সিএসএস এ যাবেন, আবার সিএসএস সেম কাজটা করবেন, নিউতে যাবেন, টেক্সট ডকুমেন্টে যাবেন, ওপেন করবেন, এটাকে সেভ করবেন, কিছু লিখতে হবে না, শুধু সেভ করবেন। সেভ করে কি করবেন, এখানে ও আচ্ছা আচ্ছা, বুঝছি। স্টাইল ডট সিএসএস লিখবেন, লেখার পর এখানে অল করবেন, এবার সেভ দিবেন। সেভ দিলে এখানে স্টাইল ডট সিএসএস পেজ ওপেন হয়েছে না, জি হয়েছে? স্যার। পরে টেক্সট ডকুমেন্টটা ডিলিট করে দিন, কাজ শেষ। এখন আপনার প্রজেক্টে যা যা ফাইল লাগবে এবং হচ্ছে যে ফোল্ডার লাগবে এখান থেকে আপনি ক্রিয়েট করলেন। এবার আপনি সাপ্লাইন টেক্সটে গেলে এই যে দেখেন সাপ্লাইন টেক্সটে আমার এখানে প্রজেক্ট ফোল্ডারটা চলে আসছে না, চলে আসছে, মানে আমি এটার জি ভিতর স্যার, করছি। হ্যাঁ। আপনি তো এটা ওপেন ফোল্ডার দিয়ে এখানে নিয়ে আসবেন, আর যেভাবে আপনি নিয়ে আসেন ওপেন ফোল্ডার দিয়ে নিয়ে আসার পরে এখানে আপনার সবগুলা খুব সুন্দরভাবে সাজানো থাকতেছে, এই যে সিএসএস, তারপর হচ্ছে যে এই ইন্ডেক্স ডট এসটিএমএল, দেন এখান থেকে কাজ করবেন। এখান থেকে কাজ করলে আর আপনার কি ওই ভুলটা হবে না, কিছুদিন এইভাবে কাজ করেন। স্যার আমি এইখানে সেভ করার পরে তো সেম এরকমই আসতেছে, বাট কাজ কেন করতেছে না বুঝতেছি না। তাইলে আপনার হচ্ছে আচ্ছা ঠিক আছে, এখন এইভাবেই করব। এই যে css/style.css এই লিংকটা আপনি ভুল করতেছেন। আপনি এখন পিসিতে থাকলে আপনার লিংক এই স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমাদের পজিশন নিয়ে অ্যাবসলিউট এবং রিলেটিভ নিয়ে সবার ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আরেকটা আছে স্টিকি। স্টিকি হচ্ছে যে আপনাকে অনেকে বলবে যে স্টিকি মেনু করতে, হ্যাঁ, এটা বুঝতে হবে স্টিকি মেনুটা কি আসলে। ট্রাভেলস, আমি আমার একটা ওয়েবসাইটে যাচ্ছি, এই যে মেনুটা হচ্ছে যে এখানে, তাই না, এই জায়গায় সেট আপ মেনুটা। যখনই আমি এটাকে স্ক্রল করতেছি তখন হচ্ছে যে টপে এসে এটা আটকে যায়, এই যে টপে এসে আটকে যাবে, দেন স্ক্রল হবে, এটাকে বলা হয় স্টিকি মেনু। বুঝতে পারছেন? এটাকে বলা হয় স্টিকি মেনু। যদি আপনার ওয়েবসাইটে কেউ যদি বলে স্টিকি মেনু করতে, তখন আপনি কিভাবে করবেন, আপনাকে যদি কেউ যদি বলে স্টিকি মেনু করতে, তাহলে কিভাবে করবেন, ক্লিয়ার? সেটা দেখাবো এখন। স্যার তাহলে আমি লিভ নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিতে পারেন। স্টিকি মেনু আপনি কিভাবে করবেন, স্টিকি মেনু আপনি কিভাবে করবেন, তার জন্য আমাদেরকে লিখতে হবে পজিশন স্টিকি।
তার জন্য আমাদের কি লিখতে হবে, পজিশন স্টিকি। যদি আমরা এখানে দেখি এটা হচ্ছে একটা H1 ট্যাগ, এটাকে যদি আমরা স্টিকি করি তাহলে কিরকম হচ্ছে, H1 ট্যাগে যদি আমরা স্টিকি করি, যেমাত্র স্ক্রলিং করতেছি তখনই কি এটা কি হয়ে যাচ্ছে, টপে গিয়ে কি হয়ে যাচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে। স্ক্রল করলে টপে গিয়ে কি হয়ে যাচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে। ওকে, এটা আমরা দেখব, এই ধরনের আমরা স্টিকি মেনু আমরা এখন দেখব। সো আমরা যদি দেখতে যাই এটা থেকে দেখা যাবে নাকি অনেক বেশি হয়ে গেছে। আরেকটা নেই, এটাতে করতে গেলে সো স্টিকি মেনুর জন্য আমরা আরেকটা নিলাম HTML, এবং এখানে লিখতেছি যে স্টিকি। এখানে সেম একটা ধরেন যে পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগের মধ্যে কিছু কন্টেন্ট রাখতেছি, ধরেন কথার কথা, এখান থেকে কিছু কন্টেন্ট নেই। এই জায়গায় আমি ধরেন এই জায়গায় আমার একটা ডিপ থাকবে, অথবা আমার যে মেনুটা আছে ওইটা থাকবে। একটা ডিপ নিব, এই ডিপটাকে স্টিকি করব, একটা ডিপ নিব, এই ডিপের মধ্যে এই ডিপের জন্য ধরো আমরা একটা ক্লাস নিচ্ছি, ক্লাসটা স্টিকি ক্লাস নিচ্ছি। স্টিকি লিখতেছি ভাই, তাই স্টিকি লিখতে হবে সেজন্য না, এখানে আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, সেজন্য আমি স্টিকি দিয়ে লেখাচ্ছি যে যেন বুঝতে পারেন এটা আসলে কি কাজ করাইছি। স্টিকি, হ্যাঁ, স্টিকি লেখার পর এখানে আমি লিখবো যে প্রথমে উইথ হচ্ছে যে ধরেন আমাদের 100%, তারপর হচ্ছে যে হাইট ধরেন যে 50 পিক্সেল, হ্যাঁ, তারপর ধরেন যে ব্যাকগ্রাউন্ড কালার না দিলে তো বুঝতে পারবে না, ব্ল্যাক। নর্মালি এখন দেখি কিরকম আসে। লিঙ্ক করাই নাই সিএসএসটা, লিঙ্ক css/style.css, ওকে, style.css। এখন এটাকে যখন আমরা স্ক্রলিং করব, আচ্ছা স্ক্রলিং এর জন্য এখানে আরো কিছু কন্টেন্ট দিতে হবে। স্ক্রলিং যখন করব এটা টপে গিয়ে আটকায় যাবে, ধরুন আমি এই পি ট্যাগটাকে আবার নিচে দিয়ে দিচ্ছি যেন আমরা স্ক্রলিং করতে পারি। ধরুন আমি দুইটা পি ট্যাগ দিচ্ছি, এখন ইচ্ছা মতো স্ক্রলিং করতে পারবো, এই যে স্ক্রলিং করতে পারবো। আরেকটু দিতে হবে, এটা আরো টাটা দিতে হবে। স্যার এই কাজটা কি স্যার আমরা বডিতে হাইট ইউজ করে স্যার অনেক বেশি হাইট দিলে স্যার এই কাজটা করা যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ করা যায়। আমি এখানে যদি ধরেন পি ট্যাগের জন্য একটা হাইট দিয়ে দিলাম, এটা ব্ল্যাঙ্ক থাকবে আর কি, ওইটা করা যায়। একটা ডিপ নিয়ে ওই ডিপের হাইট বাড়াই দিলাম, তখনই স্ক্রলিংটা চলে আসবে।
তাইলে আমি একটু যাই, এটা হচ্ছে আমার ডিপ স্টিকি ক্লাস। হ্যাঁ, এটাকে আমরা স্টিকি করব। স্টিকি করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, পজিশন লিখতে হবে, কি পজিশন স্টিকে আরেকটা দুইটা লিখতে হবে, পজিশন একটা স্টিকে, আরেকটা হচ্ছে ওয়েব কিট স্টিকে। ওয়েব কিট স্টিকে এটা হচ্ছে যে ইন্টারনেট এক্সপ্লোরার এই টাইপসের যেগুলো আছে, যেগুলো হচ্ছে যে লো ভার্সনের ব্রাউজার, ওগুলাতে কাজ করবে। হ্যাঁ, সো ওয়েব কিট স্টিকেটা আমি কপি করি, এটা আমার মিস্টেক করে ফেলবো। একটা হচ্ছে যে পজিশন স্টিকে, এখানে লিখবো যে কি পজিশন স্টিকে, আবার পজিশন ওয়েব কিট, সাজেশন দিচ্ছে না, পজিশন ওয়েব কিট স্টিকে। ওকে, এই দুইটা জিনিস আমাদের লিখতে হবে, এবং কোথায় স্টিকিটা গিয়ে কোথায় গিয়ে আটকাবে, মানে কোন জায়গা পর্যন্ত যাবে আমরা লিখে দিব যে টপ থেকে যখন 0-তে যাবে তখন কি স্টিকি কি হবে, স্টপ হবে। তাহলে আমি এটাকে যাই, পজিশন স্ট্যাটিক হবে না স্যার, আচ্ছা স্টিকি স্ট্যাটিক হবে। চলে এসেছে না, স্টিকি। মাউস পয়েন্ট মানে এখানে আছে, নিচ্ছি, এই যে আটকে গেছে, দেখছেন? বুঝতে জি পারছেন? স্যার, জি স্যার। ধরুন আমি এই পি ট্যাগের একটু হাইট আরো বাড়াই দিই, স্টাইল, কি করলাম, দেখছেন? আরো স্ক্রল করতেছি, যত স্ক্রল করি না কেন এটা কি হয়ে যাবে, 0-তে কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে, স্টিকি হয়ে 0-তে কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, যখনই আমরা কাজ করতে যাবো স্টিকি মেনু তৈরি করতে হবে, হয়তো বা আপনাকে বুঝতে হবে, জানতে হবে আসলে স্টিকি মেনু কি। অনেকেই তো জানেও না যে স্টিকি মেনু কোনটাকে বলে। হ্যাঁ, তো পজিশন নিয়ে ছিল এসব কিছু, সবার ক্লিয়ার হয়ে গেছে, হয়েছে কিনা বলেন? পজিশনের জি স্যার, ক্লিয়ার। পজিশন আমরা কি ইউজ করছি, ফিক্সড পজিশন, অ্যাবসোলিউট, রিলেটিভ পজিশন, কি স্টিকি। ওকে, এইসব কিছু আমরা ইউজ করছি। আরও কিছু ব্যাপার নিয়ে আমি এখান থেকে থিওরিটিক্যালি বলে যাব, যেগুলো আপনাদের নিজ দায়িত্বে প্র্যাকটিস করবেন, যেগুলো অ্যাডভান্স লেভেলে। আমি ফ্লোট নিয়ে কথাবার্তা বলছিলাম না, যে আমরা যখন ফ্লোট দিব কোনো ট্যাগের, সেটা আমরা লিস্টের ক্ষেত্রেও ইউজ করতে পারি, অন্য ইমেজের ক্ষেত্রেও ইউজ করতে পারি। ফ্লোট লেফটটা হচ্ছে যে আমাদের অল টাইম ডিফল্ট, আমরা যদি কোনো কিছুকে রাইট করতে যাই তাহলে ফ্লোট রাইট ইউজ করতে পারবো। কোনো একটা ডিপকে চাইলে আমরা ফ্লোট রাইট ইউজ করে আমরা রাইটে নিয়ে যেতে পারবো, ইমেজকে নিয়ে যেতে পারবো। এই যে দেখেন, একটা ইমেজকে ফ্লোট রাইট করছে, একটা ইমেজকে ফ্লোট লেফট করছে। হ্যাঁ, সো নো ফ্লোট হইলে তো ইমেজটা হচ্ছে যে নো ফ্লোট দেওয়া মানে হচ্ছে যে ইমেজটা যেখানে আছে ওই জায়গায় থাকা এবং এর পাশে লেখাগুলো শুরু হওয়া, এই টাইপসের। সো এগুলো এখান থেকে দেখে নেবেন নিজ দায়িত্বে, কারণ এগুলা সবগুলো এভাবে প্র্যাকটিস করা পসিবল না। যে এখানে যে দেখেন একটা ইমেজ দিল, ইমেজের সাইজ বলে দিছে, পি ট্যাগের ভিতরে রাখছে, এখানে ফ্লোট নাম দিছে, সে কারণে ইমেজটা এভাবে দেখাচ্ছে। আর এখানে যদি ফ্লোট লেফট দিই তাহলে ইমেজটা লেফটে চলে আসবে, দেখছেন লেফটে চলে আসছে। হ্যাঁ, তারপর আপনি রাইট দিলে রাইটে চলে যাবে। সো এগুলো হচ্ছে ফ্লোট নিয়ে কথাবার্তা। সবচেয়ে বেশি আমরা কোনো ডিপকে ফ্লোট রাইটে করার জন্য ইউজ করে থাকি অ্যাঙ্কর ট্যাগ বলেন, টেক্সট বলেন। আমাদের যদি রাইটে নিয়ে যাইতে হয় তখন আমরা কি রাইটে নিয়ে যেতে পারবো। আরও কিছু জিনিস আছে, যে সোডো ক্লাস এবং সোডো এলিমেন্ট, এগুলো আমি একটু ডিসকাস করে দিচ্ছি আপনাদেরকে। যে অ্যাড ডট লিঙ্ক আমরা ইউজ করি, অ্যাড ডট ভিজিট এট ওই দিন ইউজ করছি, অ্যাড ডট হোভার। হ্যাঁ, সো
সো এগুলো হচ্ছে যে সোডো ক্লাস। হ্যাঁ, আরও কিছু সোডো ক্লাস আছে, যে ধরেন যে আপনি অ্যাঙ্কর এই ডিপকে হোভার করতে যাচ্ছেন, একটা ডিপকে চাইলে আমরা হোভার করতে পারবো। হ্যাঁ, এমন না যে করতে পারবো না, একটা টেক্সটকে চাইলেও আমরা হোভার করতে পারবো, পি ট্যাগকে চাইলেও হোভার করতে পারবো। হ্যাঁ, যে কোনো কিছুকে আমরা কি হোভার করতে পারবো। এখানে স্টিকি এই যে ক্লাসটাকে আমরা চাইলে হোভার করতে পারবো। So hover on me to show the p element এটা কি হচ্ছে, পি ট্যাগ একটা আছে, ওইটার ডিসপ্লে নান করে রাখছে এবং এটার প্যাডিং 20 পিক্সেল দিচ্ছে, এবং হোভার করলে এটার ডিসপ্লে ব্লক হবে। আচ্ছা, এটা দেখাই দিই, এটা একটু জটিল আছে, বাট এটার কনসেপ্টটা বুঝতে পারলে কিন্তু অনেক কিছু। দেখেন এটাতে কি হচ্ছে, আমি যদি একটু দেখাই। প্রথমে হচ্ছে যে একটা পি ট্যাগ, একটা কি পি ট্যাগ, ওই পি ট্যাগের মধ্যে যখন আমরা মাউস পয়েন্টারটা নিয়ে যাব, হ্যাঁ, ওই পি ট্যাগের মধ্যে যখন আমরা মাউস পয়েন্টার, উপরে একটা লেখা আছে, এই যে লেখা, এই লেখার উপর যখন ডিবের উপর যখন আমরা মাউস পয়েন্টারটা নিয়ে যাব, তখন হচ্ছে আমার এই পি ট্যাগটা শো করবে, এই পি ট্যাগটা শো করবে। সো ওইটার জন্য আমরা এই এক্সটার্নাল সিএসএসটা ইউজ করবো না, কারণ এক্সটার্নাল সিএসএসে অনেকগুলো ট্যাগ লিখে ফেলছি, এটা ইউজ করবো না। ধরেন আমি আরেকটা সিএসএস নিই, যেটার নাম দিচ্ছি টুল টিপ ডট সিএসএস, এটা লিঙ্ক করে css / tool tip dot css। এবার আসি, একটা ডিপ নিব, ওই ডিপের মধ্যে ডিপের ধরেন যে ক্লাস নিচ্ছি, টুল টিপ নামে, ওই ডিপের মধ্যে একটা পি ট্যাগ দিব, পি ট্যাগ, একটা পি ট্যাগ নিব, ধরেন যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা। এই পি ট্যাগটা দেখতে কেমন হবে সেটা আমরা আগে থেকে বলে দিচ্ছি, যে পি ট্যাগটা দেখতে হবে যে পি ট্যাগের কালার হবে যে ধরেন যে রেড, পি ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার হবে যে ব্ল্যাক। একটা প্যাডিং দেব, কারণ হচ্ছে যে প্যাডিং এর মাধ্যমে পি ট্যাগটাকে একটু বড় করবো আর কি, চারিদিক থেকে 40 পিক্সেল। বুঝতেছেন? টুল টিপে গিয়ে দেখি আমরা এই যে একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে আমরা কি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটা লিখলাম, তাই না? তো ধরেন যে আমি এখানে একটা প্রথম অবস্থায় পি ট্যাগটাকে আমরা কি করব, হাইড করে রাখবো। প্রথম অবস্থায় পি ট্যাগটাকে আমরা কি করব, হাইড করে রাখবো শুরুতেই। সো পি ট্যাগটাকে যদি হাইড করে রাখি, এখানে কি লিখব, ডিসপ্লে নান, এটাকে হাইড করে রাখতেছি, হাইড। যখনই আমরা হোভার হবে
যখনই ডিপের মধ্যে হোভার হবে তাহলে ডিপে কিছু একটা লিখে এক্স ওয়াই জেড, ধরেন এখানে হোভার একটা লেখা লিখছি কথার কথা, বা হোভার একটা কথা লিখছি, হোভারে যখন ক্লিক করব তখন আমার পিট একটা শো করবে। হোভারে যখন নিয়ে যাব মানে এই ডিপটাতে যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাব তখন আমার পিট একটা শো করবে, পিট একটা শো করবে। তখন আমরা কি বলবো, ডিপ যখন হোভার হবে, ডিপের একটা ক্লাস ধরছি না, টুল টিপ ডট টুল টিপ হোভার, টুল টিপের যখন হোভার হবে, কথা বুঝিয়েন, এই টুল টিপ ডিপটার যখন হোভার হবে তখন পি ট্যাগটা শো করবে, তখন লিখতে হবে পি, মানে টুল টিপ হোভার, যখন টুল টিপ এর হোভার হবে তখন পি ট্যাগটা কি করব, আমরা যদি এখানে বলি যে ডিসপ্লে ব্লক, তাহলে ইয়াটা কি করবে, টুল টিপ পি ট্যাগটা শো করবে। এই যে মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছে দেখছেন, এটার অর্থ দাঁড়ায় যে যখনই আমি হোভার করতেছি, এই ডিপটার হোভার হচ্ছে, তখনই এই পি ট্যাগটাকে কি করবে, শো করতেছে। সেজন্য আমাদের লিখতে হয় টুল টিপ কোলন হোভার পি। যদি এখানে যদি এটা যদি কিছুই না লিখতাম তাহলে আসলে কি দেখায়, তো এখানে হোভার লেখাটাই না লিখলাম, ধরেন আসতেছে না, কিছু একটার মধ্যে তো হোভার হইতে হবে, কিছু একটা তো লিখতে হবে। তো মাউস পয়েন্টার যখন নিয়ে যাচ্ছে এটার হোভার হচ্ছে ডিপটা, দেন হচ্ছে যে আমার এটা শো করতেছে। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। তো ধরেন আপনার অনেকগুলা পি ট্যাগ আছে, আমি এখান থেকে বোঝাচ্ছি এগুলা। সো আপনার অনেকগুলা পি ট্যাগ আছে, যে একটা দুইটা তিনটা এরকম অনেকগুলা পি ট্যাগ আছে। আপনি যদি বলেন যে আপনার পি ট্যাগের ফার্স্ট চাইল্ড, যতগুলো পি ট্যাগের তার প্রথম চাইল্ড বলতে বোঝাচ্ছে প্রথম পি ট্যাগটাকে, ফার্স্ট চাইল্ড বলতে বোঝাচ্ছে প্রথম পি ট্যাগটাকে। সেটার জন্য আমি যদি চাই এখানে সিএসএস লিখতে পারি, যদি এখানে যদি লিখে দিই লাস্ট চাইল্ড, তাহলে লাস্ট যেটা হবে ওইটাতে কি কালার হবে। এখানে যদি আরও পি ট্যাগ দেন, ইউজ করেন, আরও কয়েকটা পি ট্যাগ ইউজ করেন ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো, এই যে এই যে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, হ্যাঁ, যতগুলো আপনি ইউজ করবেন সবগুলোতে কি আপনি এখানে যখন বলে দিবেন এই পি ট্যাগের ফার্স্ট চাইল্ড মিন্স হচ্ছে প্রথমটা, আর যদি বলেন যে না লাস্ট চাইল্ড, তাহলে লাস্ট, এখানে পি ট্যাগ করতে পারবো ওইরকম না, এখানে H1 এর জন্য করতে পারবো, H2 এর জন্য করতে পারবো, অ্যাঙ্কর ট্যাগের জন্য করতে পারবো, ডিপের জন্য করতে পারবো, সবগুলোর জন্য করতে পারবো। এখানে দেখেন পি এর ভিতরে, এটাতে যদি দেখি পি এর ভেতরে স্ট্রং আছে, পি এর ভিতরে স্ট্রং আছে, হ্যাঁ। তো আই ট্যাগ, সো এখানে বলতেছে পি এর প্রথম আই ট্যাগ, পি এর ফার্স্ট, মানে পি ট্যাগের ভেতরে যে চাইল্ড ট্যাগ, আই এর যে ফার্স্ট চাইল্ড ট্যাগ আছে, এই যে পি ট্যাগের ভেতরে আই এর যে ফার্স্ট চাইল্ড আছে ওইটার কি করতে বলতেছে, ব্লু করতে বলতেছে। যদি লাস্ট বলতো এই লাস্টেরটা কি হইতো, ব্লু হইতো। মানে এটা আরো স্পেসিফিক করতেছে, মানে পি ট্যাগের ভিতর একটা আই ট্যাগ আছে, ওই আই ট্যাগের জন্য ওই আই ট্যাগ, পি ট্যাগের ভিতর অনেকগুলো আই ট্যাগ আছে, ওই অনেকগুলো আই ট্যাগের প্রথম আই ট্যাগটার কালার কি করো তুমি, ব্লু করে দাও, এটা বলতেছে। বুঝতে পারতেছেন? জি স্যার। বাকিদের বয়স শুনি না কেন, একজনের কথা বলেন সবসময়। আর বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। না পারলে আবার বলিয়েন, কারণ আমি না পারলে এগুলো পড়াবো না এখন। না ঠিক আছে। এগুলো দেখবেন। আর একটা হচ্ছে সোডো এলিমেন্ট, এগুলো হবে সোডো ক্লাস এবং সোডো এলিমেন্ট। সোডো এলিমেন্টের ক্ষেত্রে পি ট্যাগের প্রথম ফার্স্ট লাইনটাকে যদি আপনি কি করতে চান, ফার্স্ট লাইন, এই যে প্রথম লাইনটাকে যদি আপনি স্মল ক্যাপস করতে চান, মানে প্রথমটা ক্যাপিটাল হবে, এরপর এগুলো স্মল লেটারের ক্যাপিটাল হবে, স্মল ক্যাপস মানে স্মল লেটারের ক্যাপিটাল আর কি। সো এরকম যদি করতে চান, এগুলো এটা ইউজ হয় না তেমন, যেটা এখানে সবচেয়ে বেশি যেগুলো ইউজ হয়, ফার্স্ট লেটার যদি কোনো চেঞ্জ করতে চান তাহলে ফার্স্ট লেটার দিবেন।
এখানে সবচেয়ে বেশি ইউজ হয় বিফোর আফটার। সো বিফোর আফটার ধরেন H1 এর বিফোর, H1 এর আগে আপনি কোনো একটা ইমেজ সেট আপ করে ফেলতে পারবেন, H1 এর পরে আপনি কোনো একটা ইমেজ সেট আপ করে ফেলতে পারেন। H1 বা একটা H1 না, সেটা পি ট্যাগ হইতে পারে, সেটা অ্যাঙ্কর ট্যাগ হইতে পারে, সেটা ডিপ হইতে পারে, যে কোনো কিছুর পরে আফটার যদি দেন, এতে আফটার মানে পরে কি ইমেজগুলো শো করবে। হ্যাঁ, সো সোড এলিমেন্টের এগুলো ইম্পর্টেন্ট, যে বিফোর আফটারগুলো আমরা ইউজ করে থাকি বিভিন্ন জায়গায়। তারপর হচ্ছে যে এই দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। আরেকটা ওই দিন দেখাইছিলাম না, অ্যানতম চাইল্ড দেখাইছি, অ্যান্ড চাইল্ড। জি স্যার। হ্যাঁ, জি, জি। জি, স্যার, ওইটা ইম্পর্টেন্ট। আপনারা যখন করতে যাবেন এগুলো একবার এখান থেকে প্র্যাকটিস করে দেখবেন। যদি না বোঝেন আমাকে জিজ্ঞেস করবেন। যে এই যে পি এর অ্যান্ড চাইল্ড টু, মানে অ্যানতম চাইল্ডের দ্বিতীয়টা, এখানে পি ট্যাগ অনেকগুলো আছে, একটা দুইটা তিনটা অনেকগুলো আছে। পি এর দ্বিতীয় নাম্বার যে অ্যানতম চাইল্ডের দ্বিতীয় নাম্বার যে লাইনটা, মানে থার্ড নাম্বার যে লাইনটা 0 1 2 থেকে শুরু হয়, লাস্ট চাইল্ড অ্যানতম। এখানে যদি শুধু আমি অ্যান্ড চাইল্ড দিই তাহলে এক ধরনের আসবে। অ্যান্ড চাইল্ড মিনস হচ্ছে দ্বিতীয় নাম্বারটা, হ্যাঁ দ্বিতীয় নাম্বারটা। তো যদি আমি বলে দিই যে অ্যান্ড চাইল্ড, আপনার এখানে অনেকগুলো পি ট্যাগ আছে, আপনি স্পেসিফিক কোনো একটা পি ট্যাগের জন্য আপনি সিএসএস লিখতে চাচ্ছেন, তখন এভাবে লিখে দিতে পারবেন। পি এর অ্যান্ড চাইল্ড 3 নাম্বার চাইল্ডের জন্য আপনি কি সিএসএস লিখতেছেন, 4 নাম্বার এর জন্য সিএসএস লিখতেছেন। সো এগুলো আপনারা কি একটু দেখে নেবেন। এগুলো হচ্ছে অ্যাডভান্সের, আপনি যত বেশি রিড করবেন তত বেশি আপনার নলেজ বাড়তে থাকবে। হ্যাঁ, অপাসিটি হচ্ছে যে এটা আমাদের একটা প্রপার্টি, সিএসএস প্রপার্টি। ধরেন একটা কালার দিলেন, কালার যে অপাসিটি 0 থেকে 1 পর্যন্ত হয়। যত অপাসিটি কমাবেন কালারটা ততই কি হালকা হইতে থাকবে। হ্যাঁ, একটা ইমেজের অপাসিটি কমাইতে পারবেন, কালারের অপাসিটি কমাইতে পারবেন। হ্যাঁ, যে কোনো ইমেজ অনেকটা ট্রান্সপারেন্ট যখন করি, ধরেন এই ধরনের কোনো যদি কিছু করতে চাই আমরা, সেটা খুব সুন্দর করে করতে পারি। কীরকম, আমার ইমেজটা ধরো আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি, একদম প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি। ইমেজ নিয়ে আসি, ইমেজ স্ল্যাশ ব্যানার ডট জেপিজি। এই যে ইমেজটা আসলো, তাই না? সো এই ইমেজটাকে চাইলে আমরা এই ইমেজের অপাসিটি আমরা কমাই দিতে পারবো। কীরকম, আমরা এখানে ইমেজ ট্যাগ নিই, ধরেন একটা ইমেজ ট্যাগ নিই না, ইমেজের জন্য সিএসএস লিখবো, উইথ আর হাইটটা কমাই দিই, অনেক বড় দেখে তো খারাপ লাগে, 200 করে দিই। যদি অপাসিটি কমাই দিই, অপাসিটি 0.0 থেকে 1 পর্যন্ত, মানে 0.1 2 3 4 5 এভাবে 0.2 0.3 এভাবে 0.9 1। সো আমি যদি 0.5 করে দিলাম, অপাসিটি কমাই দিলাম ইমেজের, তাহলে দেখতে কেমন হয় দেখেন। দেখছেন একটু ব্লাড টাইপের হয়ে গেছে। আপনি আরও কমান, 0.7 করে দেন, আর একটু ক্লিন হচ্ছে। আপনি একদম 0.1 করে দেন, 1 না 0.1। এই যে দেখছেন পুরাই ব্লাড টাইপের হয়ে গেছে। সো আমরা এটা এরকমই করতে পারি। ধরেন নর্মালি অপাসিটি যখন ইমেজের হোভার হবে তখন অপাসিটি কমে যাবে, এই ধরনের আমরা করতে পারি। অথবা নর্মালি ইমেজটার অপাসিটি হচ্ছে যে ধরেন 0.5 রাখতেছি, অথবা 0.5 রাখতেছি, নর্মালি হচ্ছে এভাবে আছে। যখনই আমরা হোভার করব ধরেন অপাসিটিটা বাড়ায় দিব, দেখতে তখন একটা সুন্দর দেখায়, একটা ডিজাইন হয়ে যায়। হোভার করলাম, হোভার করে জাস্ট কিছুই না, আমরা অপাসিটিটা বাড়ায় দিব, অপাসিটি 1 করে দেব।
দেখেন মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, দেখেন হ্যাঁ, প্রথম অবস্থায় অপাসিটি কম ছিল, মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, অপাসিটি বেড়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। সো এটা আমরা চাইলে এখানেও অপাসিটি বাড়াতে পারি, এই যে এখানে আসছে, এগুলা প্র্যাকটিস করে দেখবেন। আবার ইয়ার মধ্যে ডিপের মধ্যে এই কালারের ক্ষেত্রে অপাসিটি আমরা বাড়াইতে কমাইতে পারি কালারের ক্ষেত্রে। ওই যে প্রথম দিন দেখাইছি না RGB কোড, আমরা আরেকটা কোড নিতে পারি কালার কোড, সেটা হচ্ছে RGB কালার কোড নিলে, ধরেন আপনি ব্ল্যাক কালার নিলেন, ব্ল্যাক কালারের অপাসিটি 0 থেকে লাস্টে যে কোডটা থাকে সেটা হচ্ছে যে আপনার অপাসিটি কোড, মানে RGB কালার কোডের মধ্যে। ধরেন যে আমি এখান থেকে এটা নিলাম, এটা কি কালার তো জানি না আসলে, আচ্ছা উপরের কালারটা মনে হয়। আমরা একটা পি ট্যাগ নিই, পি ট্যাগ তো নিয়েছিলাম না, আচ্ছা আমরা একটা H1 ট্যাগ নিই, কেন বলতেছি ওয়েব ডিজাইন। এটার জন্য আমরা কি করব, H1 এর জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, সরি এটা কি কালার, ব্যাকগ্রাউন্ড না, এটা শুধু কালার ইউজ করি, কালার ইউজ করলে বুঝতে পারবো না, ব্যাকগ্রাউন্ড ইউজ করি। একটু করে দেখি, এই যে অপাসিটি কমেন্ট না এই কালারটা। 8GB যদি কোড বলি তাহলে নর্মালি 8GB কোড, আর যখন 8GB এ বলবো শেষের ভ্যালুটা হচ্ছে অপাসিটি। এখন আমি যদি এই অপাসিটি 1 দিই, অরিজিনাল কালারটা হবে, অপাসিটি 1 দেওয়া মানে অরিজিনাল কালারটা হবে, এই যে অরিজিনাল কালার। এটাকে যত আপনি অপাসিটি কমাইতে থাকবেন 0.1, এটা আরও হালকা টাইপের হবে, এর থেকে 0.9 পর্যন্ত যান, এই যে 0.1 হালকা। সো আমরা যখন কোনো কারণে যদি RGB কালার কোড ইউজ করতে হয়, বা আমাদের যে কালার কোডটা আছে ওইটার অপাসিটি আমরা কমাবো, তখন আমাদের RGB কালার কোড ইউজ করে। RGB কালার কোড বলতে আপনি RGB কালার কোডটা নেবেন, অপাসিটিটা নিজের মনের মতো করে বাড়াইতে কমাইতে পারবেন। অপাসিটি শুধু আমরা 0.1 থেকে 0.9 পর্যন্ত করব, হ্যাঁ 0, 0.1, 0.2, 0.3, 0.9, তারপর হচ্ছে 1 হইলে আমাদের অরিজিনাল কালারটা, এবং এর ভেতরে আমরা কি বাকি অপাসিটিগুলো পাই আর কি কালারে। ওকে, কারো কোনো কথাবার্তা আছে? না স্যার। আরো পড়া আরো ক্লাস নেব? স্যার আজকে থেকে থাকুক। বাকিরা কি বলেন? স্যার এতটুকুই থাকুক। আর এতটুকুই থাকুক। ওকে, তাহলে যেগুলা বলছি আমার চেয়ে আপনাদের স্টাডি বেশি করতে হবে, হ্যাঁ। কেন স্টাডি বেশি করতে হবে, এখানে কিছু আপনাদের নিজস্ব হোমওয়ার্ক আমি বলে দিছি। ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলছি, পজিশন নিয়ে কথাবার্তা বলছি, এগুলো সবগুলো প্র্যাকটিস তো করবেন। পাশাপাশি হচ্ছে সোডো ক্লাস, সোডো এলিমেন্ট, সিএসএস অপাসিটি, এইখানে হচ্ছে যে সিএসএস অপাসিটি, এগুলা নিয়ে এই তিনটা নিয়েও দেখে আসবেন। আর যে যত ইচ্ছা কোয়েশ্চেন করতে পারবেন আমাকে। আর এখানে আর এগুলা দেখলে আপনারা বুঝে ফেলতে পারবেন। আর একটা জিনিস দেখবেন, এখান থেকে ট্রাই ইট ইউরসেলফে যাবেন, যাওয়ার পর এখানে কোডগুলো এডিটও করতে পারবেন, হ্যাঁ এডিট করে দেখতে পারবেন। সো এই জিনিসগুলো তাহলে প্র্যাকটিস করে আসবেন। জি স্যার।